হেই বন্ধুরা, সবাইকে স্বাগতম নতুন একটা অ্যানিমে সিরিজে, যার নাম এজ অ্যান অ্যারিস্টোক্র্যাট অ্যাপ্রাইজাল স্কিল। এটা একটা রিইনকার্নেশন অ্যানিমে, তাই দেখতেও অনেক মজা লাগবে। যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো আর সময় নষ্ট না করে চলো শুরু করি এপিসোড 1। এপিসোড 1 এ আমরা কন্টিনেন্ট আর সামার ফোর্স সম্পর্কে জানতে পারি। এই ল্যান্ড আগে 7 কিংডম দ্বারা নিয়ন্ত্রিত হতো, আর ওই কিংডমগুলোর নাম তোমরা স্ক্রিনে দেখতে পারছো। কিন্তু আসল শক্তিশালী একটি কিংডম অন্যদের সাথে মিলে সব কিংডমকে নিজের অধীনে নিয়ে নেয় এবং নিজের নাম পরিবর্তন করে সামার ফোর্থ এম্পায়ার রাখে। এখন এপিসোড শুরু হয়। আমরা একটি লোকের ফিউনারাল দেখি। তারপর আমাদের মেইন ক্যারেক্টার তার ভাই বোনদের ডেকে বলে, আমাদের বাবাকে বিদায় জানাও। তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন, আমাদের অনেক কিছু শিখিয়েছেন। এটা বলার পর সে গিয়ে ফুল দেয়, তারপর কেঁদে ওঠে। এরপর সে নিজের সাথীদের বলে, আজ থেকে আমি হাউস লাভের মাস্টার। যা কিছু হচ্ছে সেটা আমরা পরে জানব। এরপর আমরা জানতে পারি আমাদের মেইন ক্যারেক্টার এই পৃথিবীতে কিভাবে এসেছে। চলো দেখি। সে অফিস থেকে বাড়ি ফিরছে এবং ভিডিও গেম খেলছে। পরদিন সকালে অফিসে যাওয়ার সময় হঠাৎ তার হার্ট অ্যাটাক হয় এবং সে সেখানেই মারা যায়। এরপর হঠাৎ তার চোখ খুলে যায়। সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে, যিনি তার মুখের দিকে তাকিয়ে কিছু বলছেন। মেইন ক্যারেক্টার ভাবতে শুরু করে, এটা কি হাসপাতাল? ঠিক তখনই তার সামনে হঠাৎ একটি উড়ন্ত কুকুর দেখা যায়, যাকে দেখে সে চমকে যায়। ওই মহিলা তার কাছে এসে বলে, মনে হচ্ছে এই কুকুরটা তোমাকে পছন্দ করে। ঠিক তখনই একটি মেইড এসে বলে, আপনার ছেলে তো খুবই দারুণ। এটা শুনে মেইন ক্যারেক্টার একটি প্লেটে নিজের মুখ দেখে অবাক হয়ে যায়, কারণ সে এখন একটি ছোট ছেলের মতো হয়ে গেছে। আমরা জানতে পারি তার নাম আর্স লাভেন্ট এবং তার জন্ম মিশিন প্রভিন্সের ল্যাম্বার্গে। পরের সিনে আমরা দেখি 3 দিন কেটে গেছে। সেখানে একটি মেয়েড তার জন্য চা নিয়ে আসে আর আর্স তাকে ধন্যবাদ জানায়। তারপর সে নিজের মনে ভাবে, আমি তো মারা গিয়েছিলাম, কিন্তু এখন অন্য এক জগতে এসে পড়েছি। এরপর থেকে সে পড়াশোনা শিখতে থাকে এবং এই দুনিয়া সম্পর্কে অনেক কিছু জানতে পারে। তার জন্ম সামার ফোর্থ এম্পায়ারে, যা পুরো কন্টিনেন্ট নিয়ন্ত্রণ করে। ম্যাপ দেখে সে বুঝতে পারে এটা পৃথিবী নয়। এখানে একটি বিশেষ টেকনিক আছে যাকে ম্যাজিক বলা হয়। এটি এক ধরনের রহস্যময় শক্তি যা এই দুনিয়াকে একদম ভিডিও গেমের মতো করে তুলেছে। আর যে লাভেন্ট ফ্যামিলিতে সে জন্মেছে সেটা একটি সম্মানিত পরিবার। তাদের ছোট একটি এলাকা রয়েছে যেখানে হাজার হাজার মানুষ বসবাস করে। জায়গাটির নাম ল্যাম্বার্গ। তাদের বাড়িটাও বড় এবং সুন্দর। অনেক সার্ভেন্ট আছে যারা তাদের যত্ন নেয়। সাথে একজন দারুণ কুকও আছে, যিনি প্রতিদিন সুস্বাদু খাবার বানান। সবাই বলে পুনর্জন্ম নেওয়া সত্যিই মজার ব্যাপার। আর আর্টস জানতে পারে তার এমন একটি বিশেষ ক্ষমতা আছে যা অন্য কারো কাছে নেই। এরপরের সিনে আর্টস ট্রেনিং গ্রাউন্ডে যায়, যেখানে সবাই ট্রেনিং করছে। এটা দেখে সবাই বলে, ইয়াং মাস্টার এখানে অনেক বেশি আসছে, অথচ তার বয়স মাত্র 3 বছর। একদিন সে নিশ্চয়ই দারুণ একজন মানুষ হবে। আর্টস তখন দেখে একজন লোক ঠিকমতো লড়াই করতে পারছে না এবং পিছিয়ে যাচ্ছে। তখন আর্টস তার ক্ষমতা ব্যবহার করে ওই লোকটির উপর এবং বুঝতে পারে এই ক্ষমতা সত্যিই অন্যদের থেকে আলাদা। এই ক্ষমতার নাম অ্যাপ্রাইজাল। এই স্কিল ব্যবহার করে আর্টস যে কোনো মানুষের সম্পূর্ণ ডিটেল জানতে পারে। আর্টস দেখে ওই লোকটির আর্চার হওয়ার অসাধারণ ট্যালেন্ট আছে, মানে সে খুব ভালো তীর চালাতে পারবে। ওই লোকই পিছিয়ে যাচ্ছিল, তখনই আর্টস তার কাছে গিয়ে বলে, মিলিস। এটা শুনে মিলিস অবাক হয়ে বলে, আপনি আমার নাম কিভাবে জানলেন ইয়াং মাস্টার? আর সেটা উপেক্ষা করে বলে, তুমি কি কখনো তীর চালিয়েছ? মিলিস বলে, একজন পুরুষ কখনো দূর থেকে শত্রুর উপর আক্রমণ করে না, আর নিরাপদ দূরত্ব থেকে তীর ব্যবহার করলে আমি নিশ্চিত মারা যাব। তখন আর্স তাকে বলে, আমার মনে হয় তুমি ধনুকটা ঠিকভাবে হ্যান্ডেল করতে পারবে, একবার চেষ্টা করে দেখো। আর্স খুব সুন্দরভাবে কথা বলায়। বাকি সবাইও মিলিসকে বলে, একবার চেষ্টা করে দেখো কি হয়। তখন মিলিস চেষ্টা করতে গিয়ে বলে, আমি কখনো ধনুক ব্যবহার করিনি। এরা শুনে আরেকজন বলে, যেহেতু এটা তোমার প্রথমবার, তাই একটু কাছে গিয়ে চেষ্টা করো। কিন্তু আর্টস বলে, না, তুমি দূর থেকেই শ্যুট করো। এরপর মিলিস রাজি হয় এবং একদম লক্ষ্যবস্তুর কেন্দ্রে আঘাত করে। এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং বলে, হয়তো এটা কাকতালীয় ছিল, আরেকবার চেষ্টা করে দেখি। এই কথা শুনে মিলিস আরও খুশি হয়ে যায়।
সে আবার তীর ছোড়ে এবং প্রতিবারই নিখুঁতভাবে লক্ষ্যভেদ করে। এটা দেখে সবাই তার প্রশংসা করে এবং বলে, তোমার তো আর্চার হওয়া উচিত। মিলিসও বলে, হ্যাঁ, আসলে ধনুক ব্যবহার করাটা এতটা খারাপ না। এরপর একজন লোক আর্টসকে জিজ্ঞেস করে, মাস্টার, আপনি কিভাবে বুঝলেন মিলিসের ধনুক চালানোর ট্যালেন্ট আছে? এটা শুনে আর্টস একটু অপ্রস্তুত হয়ে যায়, কারণ সে তার ক্ষমতা কারো কাছে প্রকাশ করতে পারে না। সবাই তার দিকে তাকিয়ে থাকে, তাই সে বলে, এটা শুধু আমার ইনস্টিংক্ট ছিল। এটা শুনে সবাই বলে, ও, এমনও হয় নাকি? তারপর তারা বিষয়টা মজা করেই এড়িয়ে যায়। আর্টস নিজের মনে ভাবতে থাকে, যদি আমি বলতাম যে আমি সংখ্যায় মানুষের দক্ষতা আর অ্যাপটিটিউড দেখতে পারি, তাহলে কেউই হয়তো বিশ্বাস করত না। কিন্তু এই ক্ষমতাটা সত্যিই বাস্তব। তবে জানি না কেন আমি নিজের উপর এই ক্ষমতাটা ব্যবহার করতে পারি না। এটা একটু লজ্জার বিষয়, আর সাথে একটু ভয়ও লাগে। অ্যাপ্রাইজাল আমার ব্যাপারে কি দেখাবে? পরের সিনে আরস তার পরিবারের সাথে একসাথে খেতে বসে। তখন তার বাবা বলে, আমি শুনেছি তুমি মিলিসের আর্চার হওয়ার ট্যালেন্ট খুঁজে বের করেছ? আরস বলে, হ্যাঁ। এরপর সে আমাদের তার বাবার সম্পর্কে বলে, আমার বাবা সবসময় একটু রাগী স্বভাবের। সত্যি বলতে আমি তাকে একটু ভয় পাই। তবে সে আবার বলে, আমার বাবা একজন অসাধারণ মানুষ। তিনি নিজের মার্শাল আর্টের দক্ষতা দিয়ে একজন সাধারণ কৃষক থেকে নোবেল হয়েছেন। তার ক্ষমতা এতটাই বেশি যে তিনি একাই 10 জনকে হারাতে পারেন। এরপর তার বাবা তাকে বলে, আমি চাই তুমি তোমার ইনস্টিংক্ট আরও উন্নত করো, কারণ একদিন তুমি এই জায়গার লর্ড হবে। এটা এমন একটি ক্ষমতা যা অন্যদের ট্যালেন্ট বোঝাতে সাহায্য করে, আর একজন লর্ডের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা শুনে আরস বলে, হ্যাঁ, এবং নিজের মনে ভাবে, একদিন আমিই লর্ড হব। তারপর তার বাবা বলে, ভালো করে খাও, আমি চাই তুমি দ্রুত বড় হও। এটা শুনে আর্স ধন্যবাদ জানিয়ে খেতে শুরু করে। এরপর আর্স আমাদের বলে, ওই দিনের পর থেকে সে এম্পায়ার সম্পর্কে আরও বেশি পড়াশোনা করেছে, আর সে একটা বিষয় বুঝতে পারে, তার ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল নয়। কারণ সামার ফোর্থ এম্পায়ারের শাসকরা দুর্নীতিগ্রস্ত, আর সাধারণ মানুষরা বিভিন্ন জায়গায় বিদ্রোহ করছে। অনেক নোবেল নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত, কেউ ঠিকভাবে পরিস্থিতি সামলাচ্ছে না। যদি কিছু না করা হয় তাহলে এম্পায়ার ভেঙে পড়বে এবং একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে। আর যদি তা হয়, তাহলে একজন লর্ড হিসেবে তাকে তার আর্মি নিয়ে যুদ্ধে যেতে হবে। সে ভাবে, আমি কি সত্যিই যুদ্ধে যেতে পারব? আমি কি আমার এলাকার মানুষদের রক্ষা করতে পারব? সবাই তার প্রতি ভালো মনোভাব রাখে, তাই সে সিদ্ধান্ত নেয় সে সবাইকে রক্ষা করতে চায়। এরপর সে তার বাবার কথা মনে করে, একজন লর্ডের জন্য অন্যদের ট্যালেন্ট বোঝার ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আর্স সেখান থেকে বের হয়ে টাউনে যায়। সে মুখ ঢেকে হাঁটছিল, কিন্তু তখনই একজন মহিলা তাকে চিনে ফেলে এবং বলে, এটা তো বেশ বিরল, আপনি একা একা এখানে ঘুরছেন? তুমি কি শপিং করছো? হ্যাঁ, এই রকমই কিছু। পরের সিনে আর্স টাউনের সবার ওপর নিজের অ্যাবিলিটি ব্যবহার করছে এবং কোনো ইউনিফর্মধারী লোক খুঁজছে, কিন্তু কাউকে পাচ্ছে না। বেশি ব্যবহার করার কারণে তার চোখে ব্যথা হতে থাকে। তখন সে দেখে একটি মহিলা একজন লোককে তার বাড়ি থেকে ঠেলে বের করে দিচ্ছে এবং বলছে, আমি তোমাদের মতো লোককে কিছুই বিক্রি করব না। আর্স ওই লোকটাকে দেখে বলে, এই লোকটা এখানকার মনে হচ্ছে না, কে এই? ঠিক তখনই টাউনের একটি ছেলে লোকটাকে দেখে বলে, এ তো মেলকান। এরপর তার মা বলে, তার কাছে যেও না, ও নোংরা। অবশেষে মেলকান এখানে কি করছে? এটা শুনে আর্স বলে, মেলকান হলো এমন একটি গ্রুপ যারা সি পার হয়ে সামার ফোর্থে এসেছে। তাদের বেশিরভাগকেই দাস হিসেবে আনা হয়েছিল। এরপর আর্স ওই লোকটির কাছে গিয়ে তাকে রুটি দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং বলে, এই ছেলেকে যে মেলকানে সাহায্য করছে? তখন একটি মহিলা বলে, এই ছেলে হাউস লুভেন্টের উত্তরাধিকারী। ওখানেই আমরা মেলকান লোকটিকে দেখি, যে রুটি নিতে একটু লজ্জা পাচ্ছিল। কিন্তু আরস তাকে জোর দিলে সে রুটি নিয়ে খেতে শুরু করে এবং তাকে ধন্যবাদ জানায়। আরস তাকে জিজ্ঞেস করতে যাচ্ছিল, তুমি ঠিক আছো? কিন্তু তখনই লোকটি কাঁদতে শুরু করে। তখন আরস তার ওপর অ্যাপ্রাইজাল ব্যবহার করে
এবং জানতে পারে লোকটির নাম রিডস, আর সে সত্যিই অনেক শক্তিশালী। এটা দেখে আরস আগ্রহী হয়ে ওঠে এবং বলে, এর স্ট্যাট তো একদম দারুণ। সে মনে মনে ভাবে, এ তো জাপানের এক মহান ব্যক্তিত্ব ওডা নোবুনাগার মতো। রিডসও একদম তার মতোই। বড় হয়ে সে নিশ্চয়ই দারুণ কিছু করবে। রিডস রুটির জন্য ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। পরের সিনে আমরা দেখি আরস তার পেছন পেছন যাচ্ছে। রিডস বলে, তোমার আমার পেছনে আসনে আসা ঠিক না, না হলে বড়রা রেগে যাবে। তখন আরস বলে, প্লিজ আমার রিটেইনার হও। আরস নিজের মনে ভাবে, আমি আমার অ্যাপ্রাইজাল ব্যবহার করে সেরা মানুষদের একত্রিত করতে চাই এবং আমার ডোমেইনকে শক্তিশালী করতে চাই। রিডস বলে, তুমি কি মজা করছো? আরস বলে, না, আমি আর্স লুভেন্ট। আমি এই এলাকার লর্ডের ছেলে। তোমার বিশ্বাস না হলে আমাদের ফ্যামিলির ক্রেস্ট দেখো। আমি বুঝতে পারছি তোমার মধ্যে অসাধারণ ট্যালেন্ট আছে, তাই আমি চাই তুমি আমার রিটেইনার হও। রিডস বলে, আমরা তো এখনই একে অপরকে দেখলাম, তুমি কিভাবে আমার সম্পর্কে এত কিছু বুঝলে? আরস বলে, আমার শুধু। রিডস বলে, তুমি যদি দয়ালু হতে চাও তার জন্য ধন্যবাদ, কিন্তু আমি চাই না আমার কারণে তোমার কোনো সমস্যা হোক। যদি তুমি আমার মতো একজন মেলকানকে রিটেইনার বানাও, তাহলে মানুষ তোমার সম্পর্কে ভালো কথা বলবে না। তখন আরস বলে, এসব নিয়ে চিন্তা করো না, আমি একটা সমাধান বের করব। কিন্তু রিডস রাজি হয় না এবং সেখান থেকে চলে যেতে চায়। তখন আরস তাকে থামানোর চেষ্টা করে এবং মনে মনে ভাবে, এমন স্ট্যাটের কাউকে আমি আর পাব না, আমি তাকে যেতে দিতে পারি না। তখনই আর্স বুঝতে পারে যে রিডস ক্ষুধার্ত। সে বলে, তুমি যদি আমার সাথে আসো, আমার বাড়িতে একজন শেফ আছে যে তোমাকে খুব সুস্বাদু খাবার বানিয়ে দেবে। তুমি যত খুশি খেতে পারবে। এটা শুনে রিডস রাজি হয় এবং বলে, ঠিক আছে, আমি তোমার সাথে যাচ্ছি। আর্সের সাথে আস্তে আস্তে সে বলে, তুমি সত্যিই লর্ডের ছেলে? আমার বিশ্বাস হচ্ছে না। পরের সিনে আমরা দেখি আর্সের সার্ভেন্টরা তার জন্য অনেক সুস্বাদু খাবার সাজিয়ে রাখে, কিন্তু রিডসের জন্য খারাপ খাবার দেয় এবং বলে, আমরা তোমাকে আমরা তোমাকে ওই খাবার দিতে পারি না যেটা আমরা আর্সকে দিই। আরেকজন রিডসকে বলে, আমরা শুধু তোমাকে আমাদের বাড়িতে ঢুকতে দিয়েছি কারণ লর্ড আর্স বলেছেন। তুমি শুধু পেট ভরে খেয়ে নাও, তারপর দ্রুত চলে যাও। এটা শুনে আর্স মনে মনে ভাবে, মেলকানদের তো সবাই খুব খারাপভাবে ট্রিট করে। এরপর সে নিজের চেয়ার রিডসের কাছে নিয়ে যায় এবং তার সাথে খাবার শেয়ার করে বলে, চলো আমরা একসাথে খাই। এটা দেখে একজন সার্ভেন্ট বলে, আপনি এটা কি করছেন? সবাই রেগে গেলে আর্স বলে, এটা আমার অতিথি, তোমরা ওকে এভাবে ট্রিট করবে? এটা শুনে শুনে তারা ক্ষমা চায় এবং বলে, মাফ করে দিন, আমরা এখন থেকে ওকে সমানভাবে ট্রিট করব। এরপর তারা রিডসকে ভালো খাবার দিতে শুরু করে, আর সে খাবারটা খুব পছন্দ করে। এটা দেখে আর্স খুশি হয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি আসলে গ্রামে কি করছিলে? রিডস বলে, আমি মার্সেনাইজ ব্যান্ডের একজন সদস্য ছিলাম। যুদ্ধে আমার অনেক বন্ধু মারা গেছে আর আমাদের দলও ভেঙে গেছে। তারপর থেকে আমি এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি, আর এভাবেই এখানে এসে পৌঁছেছি। এটা শুনে আর্স বলে, তুমি যদি অন্য কোনো গ্রুপে যোগ না দাও তাহলে কেন? রিডস বলে, কারণ কেউই এমন কাউকে কাজ দিতে চায় না যার কোনো পরিচয় বা নাম নেই। এটা শুনে আরস বলে, এটা তো খুব খারাপ। ঠিক তখনই একজন সার্ভেন্ট বলে, আপনার অতিথিকে এখন চলে যেতে হবে। আরস বলে, না, এটা হবে না, আমি তাকে এখানে আমার রিটেইনার বানানোর জন্য এনেছি। এটা শুনে সার্ভেন্ট অবাক হয়ে বলে, এটা সম্ভব না। পরের সিনে আরস তার বাবা রেভেনের কাছে যায়। সে সবকিছু খুলে বলে। রেভেন বলে, আমি বুঝছি, কিন্তু আমরা এখানে একজন মেল ক্যানের কথা বলছি। তাকে রিটেইনার বানানো বড় ভুল হবে। এখনই তাকে ছেড়ে দাও। এটা শুনে আরস বলে, কিন্তু রিডসের অসাধারণ ট্যালেন্ট আছে। যদি আমরা তাকে না নিই তাহলে আমরা অনেক কিছু হারাবো। রেভেন বলে, আমার কথা বোঝার চেষ্টা করো। মেলক্যানরা সামার ফোর্থের মানুষের তুলনায় অনেক নিচে। তাদের মধ্যে এমন ট্যালেন্ট থাকতে পারে না। এটা শুনে আরস মনে মনে ভাবে, তার বাবাও মেলক্যানদের সম্পর্কে খারাপ ধারণা রাখেন। কিন্তু সে বলে, আমার বিশ্বাস রিডস ভবিষ্যতে অনেক বড় কিছু করবে। আমি সন্ত্রাসবাদ বা এসব বিষয়ে বেশি জানি না,
কিন্তু আমি নিশ্চিত যে রিডসের মধ্যে ঈশ্বর প্রদত্ত প্রতিভা আছে। যদি আপনার সন্দেহ থাকে তাহলে আপনি নিজেই তার ক্ষমতা পরীক্ষা করে দেখুন। এটা শুনে রেভেন বলে, তুমি এতটা নিশ্চিত কিভাবে? আরস বলে, আমি শুধু কিছু বিষয় বুঝতে পারি। রেভেন বলে, আমি মেনে নিচ্ছি, তুমি মিলিসের আর্চার ট্যালেন্ট ঠিকই ধরেছিলে। আরস বলে, হ্যাঁ, ঠিক তেমনই। আমার ইনস্টিংক্ট বলছে রিডসের মধ্যেও অসাধারণ ট্যালেন্ট আছে। রেভেন বলে, ঠিক আছে, যদি তুমি এতটাই বলো তাহলে আমি তাকে পরীক্ষা করব। যদি সে সত্যিই ট্যালেন্টেড হয় তাহলে আমি তাকে একজন সৈনিক হিসেবে নিয়োগ দেব। এটা শুনে আরস খুশি হয় এবং বাবাকে ধন্যবাদ জানায়। সে মনে মনে ভাবে, যদিও রিডসের র্যাঙ্ক এখন কম, কিন্তু তার পূর্ণ বিশ্বাস রিডস খুব দ্রুত নিজের যোগ্যতা প্রমাণ করবে এবং তার র্যাঙ্ক বাড়বে। তখন রেভেন বলে, রিডসের টেস্ট খুব সহজ, তাকে আমার সাথে লড়তে হবে। যদি সে জিততে পারে তাহলে সে পাশ করবে। তখন আরস বলে, কিন্তু রিডস তো মাত্র 14 বছরের, আমি নিশ্চিত নই সে আপনার সামনে টিকতে পারবে কিনা। রেভেন বলে, তুমি তো বলেছিলে সে ট্যালেন্টেড। আরস বলে, হ্যাঁ, বলেছিলাম। এরপর সে রিডসের প্রবেশ চেক করে 100 এর মধ্যে 70, আর তার বাবারটা 100 এর মধ্যে 94। রেভেন বলে, চিন্তা করো না, আমি রিডসকে একটু সুবিধা দেব, যেমন হ্যান্ডিক্যাপ। এটা শুনে আরস বলে, হ্যাঁ, এটা চলতে পারে। এরপর সে রিডসকে জিজ্ঞেস করে, তুমি কি রাজি? রিডস বলে, হ্যাঁ। তখন রেভেন বলে, চল তাহলে শুরু করি। এরপর সবাই প্রস্তুতি নিতে থাকে, কিন্তু তখন রিডস আরসকে বলে, তুমি আমার মতো একজনকে রিটেইনার বানানোর জন্য এত চেষ্টা করছো কেন? তোমার কি আমার প্রতি দয়া হচ্ছে? এটা শুনে আরস বলে, তুমি কি হাউস লুভেন্টের রিটেইনার হতে চাও না? আমি তোমার অনুমতি নেওয়া ভুলে গিয়েছিলাম। যদি তুমি না চাও তাহলে আমি এখনই ফাদারকে জানিয়ে দেব। তখন রিডস বলে, না, আমি রিটেইনার হতে চাই। এই অফারটা খুব ভালো, আমার জীবনের সেরা অফার। কিন্তু এটা আমার কাছে একটু অবিশ্বাস্য। আরস বলে, একদিন আমি এই জায়গার লর্ড হব, তখন আমার তোমার দরকার হবে। আমি চাই সেই সময় তুমি আমার পাশে থেকে আমাকে সাহায্য করো। এটা শুনে রিডস মোটিভেটেড হয়ে যায় এবং বলে, ঠিক আছে, আমি আমার সেরাটা দেব। পরের সিনে সবাই রিডসকে দেখে বলে, অবশেষে এই মেলকান এখানে কি করছে? তখন রেভেন মিলিয়াকে বলে, দুটি প্র্যাকটিস সোর্ড নিয়ে আসো, আর সাথে প্রোটেকশন গিয়ারও। এরপর তারা লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। রেভেন রিডসকে বলে, সময় শেষ হওয়ার আগে যদি তুমি আমাকে একবারও আঘাত করতে পারো তাহলে তুমি জিতে যাবে। এটা শুনে আর্স মনে মনে ভাবে, তার বাবা এই এলাকার সবচেয়ে শক্তিশালী, কিন্তু রিডসকে শুধু একবার আঘাত করতে হবে, তাই হয়তো সে জিততে পারে। এরপর রেভেন রিডসের নাম জিজ্ঞেস করে, আর নাম শোনার পরেই তার ওপর আক্রমণ করে বলে, দেখাও তুমি কি করতে পারো। রিডস খুব দ্রুত তার আক্রমণ এড়িয়ে যায় এবং মনে মনে ভাবে, রেভেন কতটা শক্তিশালী, যদিও তার হাতে শুধু কাঠের তলোয়ার। সে ভাবে ও খুব দ্রুত আক্রমণ করছে, আর প্রতিটা আক্রমণই অনেক শক্তিশালী। এটা দেখে আর্স বলে, রিডস হয়তো হারবে, ফাদার খুবই শক্তিশালী। ঠিক তখনই কিছু লোক বলতে থাকে, এই মেলকান আসলে কে? আমরা তো লর্ডের আক্রমণ সামলাতেই পারি না, কিন্তু সে এতক্ষণ ধরে টিকে আছে। এরপর রেভেন খুব দ্রুত আক্রমণ করে রিডসকে অনেকটা পিছিয়ে দেয়। এটা দেখে সবাই বলে, লর্ড এই ল্যান্ডের সেরা যোদ্ধা, কেউ তার সামনে টিকতে পারবে না। রেভেন তখন রিডসের কাছে এসে বলে, কি হলো, এখনো সময় আছে, লড়াই চালিয়ে যাও। এটা শুনে রিডস আর্সের দিকে তাকায় এবং মনে করে আর্স বলেছিল যে তার দরকার। এরপর রিডস আবার উঠে দাঁড়ায় এবং বলে, যদি তুমি এতটাই বলছো তাহলে আমি আমার সেরাটা দেব। রিডসের মুখের অভিব্যক্তি দেখে আর্স বলে, রিডসের মুখের ভাবটাই বদলে গেছে। এরপর রিডস আবার রেভেনের ওপর আক্রমণ করতে এগিয়ে যায়, যাকে দেখে রেভেন বলে, আমি জানি তুমি কি করার চেষ্টা করছো। তখনই রিডস রেভেনের আক্রমণ এড়িয়ে পিছনে সরে যায়। এখন রেভেন তার ওপর আবার আক্রমণ করতে যাচ্ছিল,
কিন্তু ঠিক তখনই জানালা দিয়ে আসা রোদ তাদের চোখে পড়ে, ফলে তারা কিছুক্ষণের জন্য কিছুই দেখতে পায় না। এই সুযোগ নিয়ে রিডস আক্রমণ চালায়, তবুও রেভেন তার আক্রমণ ঠেকাতে সক্ষম হয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর রিডস একটু ভয়ে পেছনে সরে যায়। তখন রেভেন বলে, এতেই শেষ, সময় শেষ। ঠিক তখনই দেখা যায় রেভেনের কিছু চুল নিচে পড়ে যাচ্ছে, মানে রিডসের আক্রমণ তাকে ছুঁয়েছে। এটা দেখে সবাই অবাক হয়ে বলে, এই মেলকান কে? সে কি সত্যি লর্ডকে আঘাত করল? তখন রেভেন রিডসকে বলে, তুমি জিতেছ। যেমন আমি বলেছিলাম, আমি তোমাকে একজন সৈনিক হিসেবে নিয়োগ দিচ্ছি। এটা শুনে আর্টস খুব খুশি হয়ে বলে, রিডস সত্যিই ট্যালেন্টেড। এরপর আর্টস রিডসের কাছে গিয়ে তাকে অভিনন্দন জানায় এবং বলে, তুমি অনেক ভালো লড়াই করেছ। তারপর তার বাবা বলে, তুমি ঠিকই বলেছিলে, রিডসের মধ্যে সত্যিই ট্যালেন্ট আছে। আমিও সেটা বুঝতে পেরেছি। ভবিষ্যতে সে একজন টপ ক্লাস সোর্সম্যান হতে পারে। তিনি আরও বলেন, তোমার যে ক্ষমতা, যেটা দিয়ে তুমি অন্যদের ট্যালেন্ট বুঝতে পারো, সেটাও দারুণ। মনে হচ্ছে তোমারও নিজের একটা অসাধারণ ক্ষমতা আছে। আগে আমি চিন্তা করতাম তুমি বড় হয়ে কি হবে, কিন্তু এখন বিশ্বাস করি তুমি একদিন বড় মানুষ হবে। তুমি একজন শক্তিশালী ও মহান ব্যক্তি হতে পারো, হয়তো সম্রাটও হতে পারো। এটা শুনে আর্টস অবাক হয়ে বলে, কি? তখন তার বাবা হেসে বলেন, আমি মজা করছিলাম। সম্রাট হওয়া অনেক বড় লক্ষ্য। তুমি শুধু আমাদের ছোট ডোমেইনের লর্ড হলেও আমি খুশি। তুমি যদি আমাদের পরিবারের নামটা ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে পারো, সেটাই আমার জন্য যথেষ্ট। অন্যদিকে আমরা দেখি সৈনিকরা রিডসকে বলছে, তুমি তো দারুণ শক্তিশালী, আমাদের সাথে লড়াই করবে? এটা শুনে রিডস অবাক হয়ে যায়। পরের সিনে আমরা দেখি রিডস তার ইউনিফর্ম পরে আছে। এটা দেখে আর্টস বলে, তোমাকে এতে খুব ভালো লাগছে। আর আমি শুনেছি তুমি সার্ভেন্টের কাজও করছো, তাই না? রিডস বলে, হ্যাঁ, যতটা পারি সাহায্য করতে চাই। আর্টস বলে, তোমাকে এত কিছু করার দরকার নেই। তখন রিডস বলে, তবুও একজন লর্ডের সেবা করা আমার জন্য স্বপ্নের মতো। যদি আপনি আমাকে সাহায্য না করতেন, তাহলে আমি হয়তো রাস্তায় মারা যেতাম। আপনাকে যতই ধন্যবাদ দিই, কম হবে। আমি আমার পুরো জীবন আপনাকে ফিরিয়ে দিতে এবং আপনার সেবা করতে ব্যয় করব। এটা শুনে আর্টস খুশি হয়ে বলে, ঠিক আছে, তাহলে আমরা একসাথে কাজ করি। আর্টস নিজের মনে বলে, এভাবেই আমার যাত্রা শুরু হলো, সবচেয়ে শক্তিশালী ডোমেইন তৈরি করার জন্য। এখানেই এপিসোড 1 শেষ হয়। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। রিবর্ন অ্যারিস্টোক্র্যাটের দ্বিতীয় এপিসোডের শুরুতে আর্টস আমাদের জানাচ্ছে যে তার কাছে এমন একটি ক্ষমতা আছে যার সাহায্যে সে মানুষের সহজাত প্রতিভা পরিসংখ্যান বা স্ট্যাটের আকারে দেখতে পায়, এবং সে এই দক্ষতাটিকে অ্যাপ্রেজ বলে ডাকে। সে বলে যে তার বাবা মনে করেন এই দক্ষতাটি বেশ কাজের, এবং একজন লর্ডের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্টস বলে যে এই ক্ষমতার ব্যবহার করে সে আসন্ন যুদ্ধ শুরু হলে টিকে থাকবে। পরের দৃশ্যে আমরা রিডসকে দেখি যে এখন ঘরের কাজকর্মে সাহায্য করে। বেশ কয়েক মাস কেটে গেছে, তাই সে এখন পরিবারেরই একটি অংশ হয়ে উঠেছে। আর্টস বলে যে রিডস এখন আর যুদ্ধে অংশ নেয় না, বরং তার সাথেই থাকে, এবং একজন শিক্ষক তাকে অনেক জ্ঞান দান করেছেন, যার ফলে রিডসের বুদ্ধিমত্তা বেড়ে গেছে, এবং সে এখন এই বাড়ির অধিকাংশ মানুষের মতোই জ্ঞানী হয়ে উঠেছে। বাড়ির লোকেরা এবং এই এলাকার বাসিন্দারা রিডসকে মেনে নিয়েছে। যখন তারা রিডসের ব্যাপারে জানতে পারে, আর্টস দেখে যে কয়েকজন পরিচারিকা রিডসের শক্তি এবং তার সুশ্রী চেহারা নিয়ে আলোচনা করছে। এরপর রিডস আর্টসের কাছে আসে এবং জিজ্ঞেস করে যে আজ তারা পড়াশোনা করবে কিনা, যাতে আর্টস সম্মতি জানায়। পরের দৃশ্যে দেখা যায় রিডস এখন আর্টসকে পড়াশোনা করাচ্ছে, এবং সে জানাচ্ছে যে কিভাবে সামার ফোর্থ এম্পায়ার তৈরি হয়েছিল। সে জানায় যে পূর্বপুরুষ রাজা, যার নাম অ্যানেথাস বাইডোরস, পুরো মহাদেশটি তার নিয়ন্ত্রণে এনেছিলেন, এবং এই ঘটনাটি ২০৩ বছর আগের। রিডস আরও বলে যে বর্তমানে সামার ফোর্থ এম্পায়ারের অবস্থা খুবই শোচনীয়, কারণ বর্তমান রাজা বাইডোরস দ্বাদশ মাত্র ৮ বছরের একটি শিশু। ক্ষমতার সিংহভাগই তার অমাত্যদের হাতে, যারা সমস্ত শাসনভার পরিচালনা করছে। সম্রাটের নিয়ন্ত্রণ শিথিল হওয়ায় সব জায়গায় বিদ্রোহ শুরু হয়েছে,
যার ফলে গভর্নররা রাজমুকুটকে অমান্য করছে এবং স্থানীয়দেরও প্ররোচিত করা হচ্ছে। এটি শুনে আর্টস বলে যে লড়াই ছোট হলেও বাবাকে ইতিমধ্যেই যুদ্ধ থামানোর জন্য পাঠানো হয়েছে এবং একদিন এই লড়াই অনেক বড় আকার ধারণ করবে। তাই তাকে দ্রুত নিজের ক্ষমতা ব্যবহার করে মেধাবী মানুষদের আগেভাগেই নিজের দলে টেনে নিতে হবে। সে রিডসকে জিজ্ঞেস করে যে যদি বড় কোনো লড়াই শুরু হয় তবে তোমার কি মনে হয় সেটির শুরু কোথা থেকে হবে? উত্তরে সে বলে যে সম্ভবত মিশন প্রদেশে, কারণ ওখানকার বর্তমান গভর্নর বৃদ্ধ হয়ে গেছেন এবং সম্ভবত আগামী কয়েক বছরের মধ্যে তিনি মারা যাবেন। তার 2 ছেলে আছে। সাধারণত বড় ছেলেই পরবর্তী গভর্নর হওয়ার কথা, কিন্তু ছোট ছেলেটি বেশি যোগ্য। যদি বর্তমান গভর্নর মৃত্যুর আগে সিদ্ধান্ত না নেন তবে তার ছেলেরা কে গভর্নর হবে তা নিয়ে নিজেদের মধ্যে লড়াই শুরু করবে এবং তাদের কারণে যুদ্ধ শুরু হতে পারে, কারণ তারা দুজনেই গভর্নর হতে চায়। এটি শুনে আর্টস বলে যে এটি খুব খারাপ হবে এবং যদি এমনটা ঘটে তবে তার বাবা কার পক্ষ নেবেন। রিডস জানায় যে তার বাবার মতে বড় ছেলেরই গভর্নর হওয়া উচিত, কিন্তু শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত মানা হবে না। আর্টস একমত হয়, কারণ তার বাবা সরাসরি গভর্নরকে সেবা করেন না। আর্টস বলে যে প্রতিটি প্রদেশ জেলায় বিভক্ত। ল্যাম্বার ক্যানেরা জেলার অধীনে এবং তার বাবা ক্যানেরা জেলার প্রধানের অধীনে কাজ করেন। আর্টস বলে যে সে এখনও শিশু হলেও তাকে আগে থেকেই পরিকল্পনা করতে হবে, কারণ তার পাশে আপাতত শুধু রিডস আছে এবং যদি তার বাবাও হেরে যান তবে সমস্যা তৈরি হবে। তখন রিডস বলে যে এটি আমাদের জন্য একটি সুযোগ। যদি বড় কোনো সংঘর্ষে আমরা ভালো করতে পারি তবে একজন লর্ড হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হতে সুবিধা হবে। আরও পরিশ্রম করা যাক শক্তিশালী হওয়ার জন্য, যাতে তেমনটাই ঘটে। আপনি চিন্তা করবেন না লর্ড আর্টস, আমি আপনার সাথে আছি এবং আপনাকে সবসময় রক্ষা করব। আপনাকে নিরাপদ রাখার সেরা উপায় হল সঠিক মানুষদের নিয়োগ করা। আর্টস রাজি হয় এবং আরও মানুষ খুঁজতে বের হয়। তারা বাইরে এলে আর্টস তার বাবাকে প্রশিক্ষণ নিতে দেখে। আর্টস বুঝতে পারে যে তার বাবা ইদানিং অনেক বেশি প্রশিক্ষণ নিচ্ছেন, সম্ভবত কারণ তিনি জানেন যে যুদ্ধ আসন্ন। সে বাবার কাছে গিয়ে বলে যে সে নতুন লোক খুঁজতে যাচ্ছে। তার বাবা বলেন যে তিনি চান আর্টস এমন কাউকে খুঁজুক যার জাদুর প্রতিভা আছে। যুদ্ধের সময় জাদু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু তার বাবা নিজে জাদু ভালোভাবে ব্যবহার করতে পারেন না এবং তার অনুসারীরাও এ ব্যাপারে খুব একটা দক্ষ নন। রিডসও সহমত পোষণ করে যে যুদ্ধের ময়দানে জাদুকররা খুব কাজে আসতে পারে, আমাদের তাদের প্রয়োজন হবে। আর্টস জাদুর কথা ভাবতে থাকে। একবার বাবার অনুরোধে সে একটি অদ্ভুত যন্ত্র পড়েছিল, যার মাধ্যমে সে কিছুক্ষণের জন্য জাদু ব্যবহার করতে পারত, কিন্তু আর্টসের জাদু শক্তি ছিল খুবই দুর্বল। এটি দেখে তার বাবা হতাশ হয়েছিলেন এবং এরপর তিনি আর্টসকে আর কখনো জাদু ব্যবহার করতে বলেননি। এরপর আর্টস এবং রিডস নতুন লোকেদের সন্ধানে বেরিয়ে পড়ে। পথে আর্টস ভাবতে থাকে যে তাকে একজন অসাধারণ জাদুকর খুঁজে বের করতে হবে, যে একদম সঠিক প্রার্থী হবে। পরের দৃশ্যে তারা শহরে পৌঁছায় এবং দেখে যে সেখানে প্রচুর লোক। রিডস জানায় যে এখানকার জনসংখ্যা 50,000। এটি শুনে আর্টস অবাক হয় এবং বলে যে ল্যামবার্গের তুলনায় এটি 50 গুণ বেশি। রিডস ব্যাখ্যা করে যে এটি ক্যানেরা জেলার রাজধানী এবং সামনেই এখানকার প্রাসাদ দেখা যাচ্ছে, যেখানে এই জেলা শাসনকারী পরিবার বসবাস করে। আর্টস সেই প্রাসাদটি দেখে বলে যে এখানকার প্রাসাদটি সত্যিই চমৎকার এবং এখানকার সব মানুষকে বেশ ধনী মনে হচ্ছে। সে জানায় যে এখানকার মানুষের জীবনযাত্রা যেমন, সে ল্যামবার্গের মানুষকেও একদিন তেমন জীবন দিতে চায়। তখন রিডস তাকে বলে যে এখানে যেহেতু অনেক মানুষ আছে তাই আপনি এখানে একজন ভালো প্রার্থী পেয়ে যেতে পারেন, একবার চেষ্টা করে দেখুন। এরপর আর্টস তার অ্যাপ্রেজাল ক্ষমতা ব্যবহার করে শহরে একজন ভালো প্রার্থীর খোঁজ করতে থাকে। অনেক সময় পার হয়ে যাওয়ার পরও সে কোনো জুৎসই প্রার্থী খুঁজে পায় না। সে বলে যে একজন ব্যক্তির স্ট্যাটের মধ্যে সংখ্যাগত মান এবং অ্যাপটিটিউড র্যাঙ্ক থাকে। তাদের প্রকৃত প্রতিভা আসলে সেই ফলাফলের দ্বিগুণ হয়। অন্য কথায়, যদি কারো স্ট্যাট নম্বর অনেক বেশি থাকে কিন্তু সঠিক অ্যাপটিটিউড না থাকে তবে কোনো লাভ নেই। পরের দৃশ্যে দেখা যায় তারা এদিক ওদিক ঘুরছে, কিন্তু হঠাৎ আর্টস একটি গলির সামনে থেমে যায়, যেখানে সে দেখে সেই গলির ভেতরে কিছু দরিদ্র মানুষ বসে আছে। আর্টসকে সেখানে থেমে থাকতে দেখে রিডসও এগিয়ে আসে এবং গলির দিকে চলেও এগিয়ে আসে এবং গলির দিকে তাকিয়ে বলে যে যেখানে ধনী লোক থাকে সেখানে দরিদ্র লোকও থাকে। এটি শুনে আর্টস তাকে কিছু বলতে যায়,
কিন্তু রিডস তার কথা বুঝতে পেরে বলে যে আমি জানি আপনি কি বলতে যাচ্ছেন, আমারও এটা বলতে খারাপ লাগছে, কিন্তু এই মুহূর্তে আমরা এই মানুষগুলোর জন্য কিছুই করতে পারবো না। আর্টস বলে যে হ্যাঁ, তুমি ঠিকই বলেছে, এই মুহূর্তে এই মানুষদের বাঁচানোর মতো ক্ষমতা আমার নেই। আগে আমি শুধু ধনী মানুষদের দেখেছিলাম এবং আমার মনে হয়েছিল এটি খুব চমৎকার একটি শহর, কিন্তু একটি ভালো শহর সেটাই যেখানে দরিদ্র মানুষরাও তাদের জীবন ভালোভাবে অতিবাহিত করতে পারে। আমি ঠিক এমনই একটি ডোমেইন বা রাজ্য তৈরি করতে চাই। আমি হয়তো এখন অনেক বেশি কাঁচা, কিন্তু আমি আশা করছি আমরা যে প্রতিভা খুঁজছি তা হয়তো এই দরিদ্র মানুষদের মধ্যেই পেয়ে যাব। এটি শুনে রিডস অনেক বেশি অভিভূত হয় এবং আর্টসকে বলে যে আপনার সেবা করতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আর্টস বলে যে এসব তুমি কি বলছো, তুমিই তো চমৎকার। এইসব কথা একটি মেয়ে আড়ালে দাঁড়িয়ে শুনছিল এবং সব শোনার পর সে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় তারা এই শহরের সবচেয়ে বড় বাজারে চলে আসে, যেখানে আর্টস দেখে যে সেখানে খুব সুস্বাদু সব খাবার আছে। তখন একজন দোকানদার আর্টসকে বলে যে তুমি কি একটি ড্রাগনকে তোমার পোষা প্রাণী বানাতে চাও? এগুলো আসল ড্রাগনের ডিম যা উত্তর মহাদেশ থেকে আনা হয়েছে। এটি শুনে আর্টস উত্তেজিত হয়ে যায় যে এই পৃথিবীতে ড্রাগনও আছে। সে বলে যে হ্যাঁ, আমার ড্রাগন চাই, এবং দোকানদার যত টাকা চায় আর্টস তাকে তত টাকাই দিতে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই রিডস তার তলোয়ার সেই দোকানদারের ঘাড়ে ঠেকিয়ে দেয় এবং বলে যে তোমার সাহস তো কম নয়, তুমি জানো তুমি কার সাথে জালিয়াতি করছো? গত বছরই উত্তর মহাদেশের সাথে বাণিজ্য বন্ধ হয়ে গেছে, আর তাছাড়া ড্রাগনের ডিম এমন তাপমাত্রায় ফুটে বাচ্চা বের হয় না। তোমার এইটুকু ছোট দোকানে একটি বিরল ড্রাগনের এতগুলো ডিম কিভাবে থাকতে পারে? তুমি লর্ড আর্টসের সাথে প্রতারণা করার কথা ভেবেছ? তোমার মরে যাওয়া উচিত। এটি শুনে দোকানদার ভয় পেয়ে যায় এবং বলে যে এই লোকটা কি পাগল নাকি? এদিকে আর্টসও ঘাবড়ে যায় এবং রিডসকে থামিয়ে বলে যে আমি জানতাম না যে সে আমার সাথে জালিয়াতি করছে। আমি এই ডিম কিনব না, তাই তুমি থেমে যাও। এটি শুনে রিডস থেমে যায় এবং তার এই আচরণের জন্য আর্টসের কাছে ক্ষমা চায়। আর্টস তাকে মাফ করে দেয় এবং মনে মনে ভাবে যে কেউ যদি আমার সাথে জালিয়াতি করার কথা ভাবে, তবে রিডস তার এমন দশা করবে? এর মানে আমাকে একটু বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, নতুবা আমার কারণে কেউ মারা যাবে। এরপর দেখা যায় তারা সামনে বসে খাবার খাচ্ছে। তখন আর্টস দোকান থেকে ক্যান্ডি কেনার জন্য যায়, কিন্তু তখনই সেই মেয়েটি এসে তার সাথে ধাক্কা খায় এবং দ্রুত সেখান থেকে চলে যায়। আর্টস বলতে থাকে যে মেয়েটি খুব তাড়াহুড়োয় ছিল, তাই ভুল করে ধাক্কা লেগে গেছে। কিন্তু রিডস তাকে বলে যে না, ওই মেয়েটি আপনার পার্স চুরি করে নিয়েছে। এটি শুনে আর্টস খুব ভয় পেয়ে যায় এবং বলে যে তবে এখন আমরা কি করি? তখন রিডস তাকে কোলে তুলে নেয় এবং তারা দুজনে মিলে মেয়েটির পিছু নিতে শুরু করে। মেয়েটি খুব দ্রুত দৌড়াচ্ছিল, কিন্তু রিডস এক পর্যায়ে মেয়েটির কাপড় স্পর্শ করে ফেলে, যার ফলে আমরা দেখতে পাই মেয়েটি দেখতে কেমন। মেয়েটি দৌড়াতে দৌড়াতে সরাসরি একটি গলির ভেতর চলে যায়, যেখানে রিডস এবং আর্টসও পৌঁছে যায়। আমরা দেখি মেয়েটি ৩ জন লোকের কাছে পৌঁছায়। সেখানে একজন লোক মেয়েটিকে বলে যে তোমার তো অনেক সাহস, তুমি আমাদের ধোঁকা দেওয়ার চেষ্টা করছো। এ কথা বলার পর সে মেয়েটিকে খুব জোরে একটি ঘুষি মারে, যার ফলে মেয়েটি নিচে পড়ে যায়। সেই লোকটা বলে যে এই মেয়েটি আমাদের সময় নষ্ট করে দিল। আর্টস এসব দেখে ফেলে এবং সেই লোকটিকে বলে যে থামো, এই অসহায় মেয়েটিকে এভাবে মারা ভুল। এটি শুনে সেই লোকটি রেগে যায় এবং বলে যে তুমি কে? এ কথা বলার পর সে তাকে ঘুষি মারতে যায়, কিন্তু রিডস আর্টসকে বাঁচিয়ে নেয় এবং লোকটির পেটে ঘুষি মেরে তাকে নিচে ফেলে দেয়। এটি দেখে লোকটির বাকি সঙ্গীরাও আক্রমণ করে, কিন্তু রিডস খুব সহজেই দুজনকে হারিয়ে দেয়। তাদের অবস্থা খুব শোচনীয় হয়ে যায় এবং তারা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা বলে যায় যে এটি এখনও শেষ হয়ে যায়নি। তাদের যাওয়ার পর আর্টস সেই মেয়েটির ওপর তার অ্যাপ্রেজাল ব্যবহার করে এবং দেখে অবাক হয়ে যায় যে এই মেয়েটির ম্যাজিক ক্ষমতা হল এস র্যাঙ্কের, লিডারশিপ ৯২ এবং লড়াই করার ক্ষমতা ১১৬। আর্টস বলে যে এর নম্বরগুলো তো বেশ চমৎকার, এর দক্ষতা তো আমার বাবাকেও টেক্কা দিতে পারে। কিন্তু এই মেয়েটির বাকি অ্যাপটিটিউডগুলো হল ডি র্যাঙ্কের, যার মানে সে সম্মুখ সমরে খুব একটা ভালো হবে না। কিন্তু এর মানে হল এই মেয়েটির কাছে চমৎকার জাদুশক্তি আছে। রিডস মেয়েটির কাছে গিয়ে পার্স ফেরত দিতে বলে,
কিন্তু তখনই আর্টস মেয়েটিকে জিজ্ঞেস করে যে, তুমি কি আমার রিটেইনার হবে? ওকে এটি শুনে রিটসও অবাক হয়ে যায় এবং আর্টসকে বলে যে, আপনি এ কি বলছেন? রিটস বলে, আপনি কি বলছেন? এই মেয়েটি তো একজন চোর। জবাবে আর্টস বলে, কিন্তু এই মেয়েটির মধ্যে জাদুর এক অসাধারণ প্রতিভা আছে। আমি এর আগে এত সম্ভাবনাপূর্ণ কোনো ব্যক্তি দেখিনি। কিন্তু তখনই মেয়েটি আর্টসকে বলে, তোমাকে সেবা করার চেয়ে মরে যাওয়া আমার কাছে ভালো। এটি শুনে আর্টস অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে, কিন্তু কেন? মেয়েটি উত্তর দেয়, এমন কিছু বিষয় আছে যা আমি সহ্য করতে পারি না। আর্টস তাকে বোঝানোর চেষ্টা করে, তোমার মধ্যে জাদুর দারুণ প্রতিভা আছে। তোমাকে রাজি করানোর কি কোনো উপায় আছে যাতে তুমি আমাদের সাথে যোগ দাও? মেয়েটি অবাক হয়ে বলে, তুমি এসব কি বলছো? আমি আজ পর্যন্ত কখনো জাদু ব্যবহার করিনি। আর্টস বলে, তাতে কিছু যায় আসে না। আমি জানি তোমার মধ্যে সেই প্রতিভা আছে। আর তুমি যদি পার্স চুরি করো, তার মানে তোমার জীবন অনেক কষ্টের। তুমি যদি আমার অনুসারী হও, তবে তুমি বেতন পাবে এবং সাথে খাবারও। তোমার জীবন অনেক ভালো হয়ে যাবে। তাই দয়া করে আমাদের সাথে যোগ দাও। মেয়েটি তখন বলে, মনে হচ্ছে তুমি একজন বখে যাওয়া বড় লোকের সন্তান। তোমাদের মতো অভিজাতদের কে অধিকার দিয়েছে অন্য মানুষকে ছোট করে দেখার? তুমি অভিজাত, তাই তুমি বিলাসবহুল জীবন যাপন করো। আমার কোনো শখ নেই তোমার বিলাসবহুল জীবন রক্ষা করার একটা হাতিয়ার হওয়ার। তুমিও আমাকে ছোটই করছো। এটি শুনে আর্টস বলে, আমি ওইসব অভিজাতদের মতো নই। আমি একদিন এমন একটি শহর বানাতে চাই যেখানে সবাই ভালো জীবন কাটাতে পারবে। তাই আমার তোমার সাহায্য প্রয়োজন। মেয়েটি পাল্টা প্রশ্ন করে, কিন্তু সেই দিন কবে আসবে? তুমি সবসময় বিলাসবহুল জীবন কাটিয়েছ, তাই তুমি কখনো আমাদের কষ্ট বুঝবে না। আমাদের মতো মানুষরা সারাটা দিন রাস্তায় কাটায়, সেটা শীত, গ্রীষ্ম বা বর্ষা যাই হোক না কেন। আমরা এটাও জানি না যে আমাদের পরবর্তী বেলার খাবার কবে জুটবে। আমরা কোনো সুদিনের অপেক্ষায় বসে থাকতে পারি না। তুমি আমাকে বলছো তোমার অনুসারী হতে যাতে তুমি বাকি সবাইকে দেখাতে পারো যে তুমি কত মহান আর দয়ালু। তুমি কি আমাকে বোকা ভেবেছ? আমি তোমাকে সাহায্য করব না। আর্টস নির্বাক হয়ে যায়। তখন রিটস মেয়েটির কাছে এসে বলে, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু তোমাকে আর্টসের পার্স ফেরত দিতে হবে। মেয়েটি বলে, ঠিক আছে, এই নাও। তোমরা আমার জীবন বাঁচিয়েছ, তাই এখন সব শোধবোধ হল। তখনই আর্টস মেয়েটির হাতে কিছু দাগ দেখতে পায় এবং জিজ্ঞেস করে যে ওই তিনজন লোক কারা ছিল। মেয়েটি জানায় যে তারা ছিল দাস ব্যবসায়ীদের লোক। সে যখন এক অভিজাতের দোকানে চুরি করতে গিয়েছিল তখন ধরা পড়ে যায় এবং তারা তাকে দাস ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়। সে কোনো মতে সেখান থেকে পালিয়েছিল, কিন্তু লোকগুলো তার পিছু ছাড়ে না। মেয়েটি বলে, আমি জানি তারা কেন আমার পিছু নিচ্ছে, কারণ আমি তাদের অনেক টাকা পাইয়ে দিতে পারি, যেহেতু আমি অনেক সুন্দরী। এটি শুনে আর্টস আর রিডস একে অপরের দিকে তাকিয়ে অদ্ভুত মুখভঙ্গি করে এবং 1 সেকেন্ডের জন্য ভাবতে থাকে যে মেয়েটি কি সত্যিই সুন্দরী। আর্টস তাকে জিজ্ঞেস করে, যদি তুমি পালিয়েই আসো, তবে এই শহরে এখনো কেন আছো? তোমার তো দূরে কোথাও পালিয়ে যাওয়া উচিত ছিল। মেয়েটি বলে, আমি সেটা করতে পারি না। তখনই দেখা যায় অনেকগুলো শিশু সেখানে চলে আসে এবং শার্লটকে ঘিরে ধরে বলতে থাকে, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমাদের খুব খিদে পেয়েছে। তুমি 2 দিন দূরে গায়েব ছিলে। আমরা তোমার জন্য চিন্তিত ছিলাম। আর্টস ভাবে যে এই শিশুরা কারা। শার্লট তাকে জানায় যে এই সব শিশু তারই মতো অনাথ। এদের কোনো পরিবার নেই এবং এদের রাস্তাতেই বাঁচতে হয়। সে এদের এখানে একা ফেলে রেখে কোথাও যেতে পারবে না। আর্টস বলে, ঠিক আছে, আমি তোমাকে আর জোর করব না। এরপর সে রিটসের কাছ থেকে পার্সটি নিয়ে শার্লটকে দিয়ে বলে, এই নাও, আমার পার্সটি তুমিই রেখে দাও। শার্লট অবাক হয়ে বলে, তুমি এটা আমাকে নিজে থেকে দিচ্ছ? এটা ভেবো না যে আমি এটা তোমাকে ফেরত দেব। আর্টস বলে, ঠিক আছে, দিয়ে দাও। শার্লট বলে, তুমি কত অদ্ভুত। এই বলে সে চলে যায়। আর্টস তাদের বিদায় জানায় এবং মনে মনে ভাবে যে সেই শিশুদের কাছ থেকে শার্লটকে আলাদা করতে পারবে না। পরের দৃশ্যে আর্টস বারান্দায় বসে থাকে। রিটস তাকে ভেতরে আসতে বলে কারণ বাইরে বেশ ঠান্ডা। আর্টসকে বিষণ্ণ দেখে রিটস বলে, আমার অবস্থাও একসময় শার্লটের মতোই ছিল, তাই আমি বুঝতে পারছি সে কেমন অনুভব করছে। এই পৃথিবী দরিদ্রদের প্রতি দয়ালু নয়,
অতীতে অভিজাতরা তার সাথে খুব খারাপ ব্যবহার করেছে হয়তো, তাই সে সব অভিজাতদের খারাপ মনে করে। কিন্তু আপনি একদমই তাদের মতো নন। আমি আপনাকে সবথেকে ভালো জানি। আর্স বলে, একটা সময় আমি আমার বিলাসবহুল জীবনকে খুব সহজভাবে নিতে শুরু করেছিলাম। তাই শার্লট আমার ওপর রাগ করবেই। আমি সত্যিই একটি ভালো শহর বানাতে চাই, কিন্তু মনে হয় এটা করার আগে আমি খুব বেশি ভাবিনি। শার্লট যা বলেছে সব ঠিক বলেছে। হঠাৎ আর্স দেখে সেই শিশুরা শার্লটের নাম ধরে চিৎকার করে দৌড়াচ্ছে। আর্স আর রিডস নিচে নেমে তাদের জিজ্ঞেস করে কি হয়েছে। শিশুরা তাদের চিনতে পারে এবং জানায় যে ওই লোকগুলো শার্লটকে ধরে নিয়ে গেছে। দেখা যায় সেই তিনজন লোক শার্লটকে তুলে নিয়ে যাচ্ছে এবং এখানেই এই এপিসোডটি শেষ হয়। এপিসোড ৩-এর শুরুতে শার্লটকে দেখানো হয় যে ভাবছে সে শেষ কবে কেঁদেছিল এবং সে ঠিক কখন বুঝতে পেরেছিল যে তার বাবা মা নেই। শার্লট যখন কোনো দোকানে কিছু কিনতে যাচ্ছিল, তখন একজন প্রবীণ ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এটি দেখে শার্লট মনে মনে বলে যে লোকে কি তাকে একজন মানুষ বলে গণ্য করে না। এরপর সে গলির এক কোণে গিয়ে বসে পড়ে এবং ভাবতে থাকে যে কেনই বা তার জন্ম হল। বর্তমান দৃশ্যে ফিরে এসে দেখা যায় সেই গুন্ডারা শার্লটকে ধরে নিয়ে এসেছে। একজন লোক শার্লটের ওপর খুব রেগেছিল এবং তাকে ক্রমাগত লাথি মারতে থাকে। সে বলে যে এই মেয়েটা কিরকম, একে যত মারছি সে কাঁদছেই না। এটি শুনে দাস ব্যবসায়ী তাকে বলে যে সে আগেই বলেছিল এই মেয়েটিকে অন্য কারো কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, তাই তাকে আঘাত করা বন্ধ করতে, নতুবা তারা সমস্যায় পড়বে। তখন তারা দেখে যে শার্লটের কাছে একটি পার্স আছে, যেটি আর্টস তাকে দিয়েছিল। গুন্ডাটি পার্সটি ছিনিয়ে নিয়ে বলে যে এর ভেতর অনেক টাকা আছে। শার্লট দ্রুত তার কাছ থেকে পার্সটি কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই লোকটা শার্লটের মাথা ধরে তাকে সজোরে মাটিতে আছাড় দেয় এবং বলে যে এখান থেকে পালানোর কোনো পথ নেই। শার্লটের তখন সেই শিশুদের কথা মনে পড়ে যায়। দাস ব্যবসায়ী তাকে বলে যে সে যদি পালিয়েও যায় তাতে কি লাভ, তার জীবন তো মূল্যহীন এবং শেষ হয়ে গেছে। যদি রাগ করতেই হয় তবে তার বাবা মায়ের ওপর রাগ করা উচিত, যারা তাকে এভাবে একা ছেড়ে চলে গেছে। হঠাৎ দেখা যায় রিডস দরজা ভেঙে সেখানে উপস্থিত হয়। তাকে দেখে বাকি গুন্ডারা আক্রমণ করলে রিডস খুব সহজেই তাদের সামলে নেয়। অন্যান্য গুন্ডারাও রিডসের দিকে তেড়ে যাচ্ছিল, কিন্তু দাস ব্যবসায়ী তাদের থামিয়ে দেয়। আর্স সেখানে এসে শার্লটকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। শার্লট অবাক হয়ে জিজ্ঞেস করে আর্স এখানে কি করছে। আর্টসকে দেখে দাস ব্যবসায়ী রেগে গিয়ে বলে যে এভাবে কারো বাড়ির দরজা ভেঙে ঢোকা উচিত নয়। আর্টস তার অ্যাপ্রেজাল ক্ষমতা ব্যবহার করে দাস ব্যবসায়ীর নাম জেনে ফেলে এবং বলে যে অ্যালবার্ট গার্নিয়ার একজন দাস ব্যবসায়ী। অ্যালবার্ট অবাক হয়ে জিজ্ঞেস করে আর্টস তার নাম জানল কি করে এবং একজন অভিজাত হয়ে সে কি চায়। আর্টস শার্লটকে ছেড়ে দিতে বলে। অ্যালবার্ট হাসতে হাসতে বলে যে শার্লট একজন দাসী এবং দাসরা বিক্রির জন্যই হয়। আর্টস তার কাছে গিয়ে বলে যে না, সে বোঝেনি। এটি দেখে শার্লট আর্টসকে বলে যে সে পাগল কিনা এবং অন্যের ব্যবসায় মাথা না গলাতে। আর্টস তাকে বলে যে প্রথম যখন তাকে দেখেছিল তখন তার চোখ দুটো একদম শূন্য মনে হয়েছিল এবং সে চিন্তিত হয়ে পড়েছিল কেন এমন। কিন্তু এখন সে বুঝতে পারছে শার্লটের লক্ষ্য মাত্র একটি। অ্যালবার্ট জিজ্ঞেস করে আর্টস এসব কি বলছে। আর্টস ব্যাখ্যা করে যে লক্ষ্য হলো একজন মানুষের গভীরতম ইচ্ছা। মানুষ মাঝে মধ্যে নিজের লক্ষ্যের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং লক্ষ্য মাঝে মধ্যে বিপদও ডেকে আনে, কিন্তু এই লক্ষ্যই আরও ভালো হওয়ার অনুপ্রেরণা দেয়, হাল না ছাড়ার প্রতিশ্রুতি দেয় এবং ভবিষ্যতের আশা জাগায়। যেহেতু শার্লটের লক্ষ্য মাত্র একটি, তাই সে ভবিষ্যতের জন্য হাল ছেড়ে দিয়েছে। অ্যালবার্ট হাসতে হাসতে বলে যে শার্লট একজন দাসী এবং দাসদের কোনো ভবিষ্যৎ থাকে না। এটি শুনে আর্টস রেগে যায় এবং বলে যে শোলে যে শিশুদের ভবিষ্যৎ রক্ষা করা বড়দের দায়িত্ব, তবে সে হাসতে হাসতে কিভাবে তাদের ভবিষ্যৎ কেড়ে নিতে পারে। শার্লট নিজেই ঠিক করবে সে কি ধরনের মানুষ হতে চায়। শার্লট অবাক হয়ে ভাবতে থাকে যে তার মনে নেই সে শেষ কবে কেঁদেছিল। সে ভাবে যে কাঁদলে কিছুই পাওয়া যায় না এবং তা বেঁচে থাকার জন্য কোনো সাহায্য করে না। ভবিষ্যতের জন্য তার কোনো স্বপ্ন বেঁচে নেই, কারণ জন্মের সময়ই তার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। সে ভাবে যে তাকে শক্তিশালী হয়ে বাঁচতে হবে, কারণ যারা কাঁদে তারা দুর্বল, আর দুর্বল হলে তাকে মরতে হবে। শার্লট এভাবেই শক্তিশালী হয়ে বেঁচে থাকার পথ বেছে নিয়েছিল। বর্তমানে শার্লট হঠাৎ কাঁদতে শুরু করে।
এবং সে নিজেই বুঝতে পারে না যে সে কেন কাঁদছে। এদিকে আর্টসের কথা শুনে অ্যালবার্ট ভীষণ রেগে যায় এবং তার অনেক গুন্ডাকে সেখানে ডেকে পাঠায়। এটি দেখে শার্লট ভয় পেয়ে আর্টসকে চলে যেতে বলে। আর্টস তাকে একটু অপেক্ষা করতে বলে। শার্লট বিভ্রান্ত হয়ে পড়ে। এরপর আর্টস রিডসকে জিজ্ঞেস করে সে এই সবাইকে সামলে নিতে পারবে কিনা। রিডস সম্মতি জানায়। গুন্ডারা আক্রমণ করলে রিডস একজনকে ঘাড় ধরে উঁচিয়ে আছাড় মারে এবং বলে যে তারা লর্ড আর্টসকে রাগান্বিত করেছে, যার ফলাফল 10,000 বার মৃত্যু। তখন একজন গুন্ডা একটি ভাঙা কাচের বোতল নিয়ে রিডসের ওপর হামলা করে। রিডস তাদের সাথে অত্যন্ত সহজে জিতে যায় এবং সব গুন্ডাদের তুলে তুলে আছাড় মারতে থাকে। এটি দেখে কিছু গুন্ডা রিডসের ওপর আগুনের জাদু দিয়ে হামলা করে, কিন্তু তাতেও রিডসের কিছু হয় না এবং সে গিয়ে তাদেরও খতম করে দেয়। এটি দেখে দাস ব্যবসায়ী অত্যন্ত অবাক হয়ে যায় এবং বলে যে এই লোকটা তো একটা দানব, সে আমার সব গুন্ডাকে হারিয়ে দিল। এদিকে রিডস জিজ্ঞেস করে যে লড়াই কি শেষ হয়ে গেছে। এসব দেখে শার্লটও অবাক হয়ে ভাবতে থাকে যে এই লোকটা আসলে কে, সে তো অনেক বেশি শক্তিশালী। তখন অ্যালবার্ট বলতে থাকে যে তার কাছে এখন আর কোনো উপায় নেই। সে চিৎকার করে অন্য একজনকে নিচে ডাকে। তখন একটা মোটা মতন লোক নিচে নেমে আসে এবং বলে যে সে মদ্যপান উপভোগ করছিল, তাকে বিরক্ত করা হয়েছে। সেই লোকটাকে দেখে শার্লট বলে যে এ তো অনেক বিশাল। তখন অ্যালবার্ট জানায় যে এই লোকটা ক্যানেরা আর্মির ইনফ্যান্ট্রি ক্যাপ্টেন ছিল, কিন্তু খারাপ আচরণের কারণে তাকে বের করে দেওয়া হয়েছে। এরপর সেই লোকটা অ্যালবার্টকে বলে যে তার সব মদ শেষ হয়ে গেছে, তার আরও মদ চাই। অ্যালবার্ট বলে যে আগে এই সবগুলোকে খতম করো, তারপর তোমাকে যত খুশি মদ দেব। এটি শুনে শার্লট ভয় পেয়ে যায় এবং আর্টসকে বলে যে এই মোটা লোকটা অনেক বিপজ্জনক। তখনই আর্টস সেই লোকটার ওপর তার অ্যাপ্রেজাল ব্যবহার করে এবং শার্লটকে বলে যে চিন্তা করো না। এদিকে সেই মোটা লোকটা রিডসকে দেখে বলে যে এ কি, এদের সবাইকে হারিয়েছে। রিডস তাকে ব্যঙ্গ করে বলে, হ্যাঁ তো কি হয়েছে, শুয়োর কোথাকার। এটি শুনে সেই লোকটা রেগে যায় এবং রিডসের ওপর হামলা করে, কিন্তু রিডস তার আক্রমণ এড়িয়ে গিয়ে উপরে ঝাড় লণ্ঠন ধরে ঝুলে পড়ে। রিডস তাকে বলে যে সে অনেক ধীরগতির। এ কথা বলার পর রিডস সরাসরি সেই লোকটার মুখে লাথি মারে। আর্টস শার্লটকে জানাচ্ছে যে এই মোটা লোকটার দক্ষতা রিডসের সামনে কিছুই নয়। এরপর দেখা যায় রিডস খুব জোরে একটা ঘুষি মেরে সেই মোটা লোকটাকে খতম করে দেয়। শার্লট অনেক বেশি অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে যে এরা আসলে কারা। এরপর অ্যালবার্ট তাদের বলতে থাকে যে তারা কি করেছে তা কি বুঝতে পারছে। দাস ব্যবসায়ীদের ক্যানেরা প্রধানরা স্বীকৃতি দেয়। আর্টস বলে যে হ্যাঁ সে জানে, তাই সে শার্লটকে তার থেকে কিনে নিচ্ছে এবং তাকে এর জন্য মূল্য পরিশোধ করবে। এটি শুনে শার্লটও অবাক হয়ে যায়। অ্যালবার্ট বলে যে জিনিসগুলো এত সহজ নয়। তখনই রিডস তার কাছে গিয়ে বলে যে দাস ব্যবসায় শুধু বিশ্বাসযোগ্যতা থাকে, তাই না? এতক্ষণে তো তোমার বোঝা উচিত ছিল যে আমরা শার্লটকে আমাদের সাথে নিয়ে যেতে পারি। এতে তোমার হার হবে এবং তোমার অনেক বদনাম হবে যে অন্য কেউ তোমার দাসকে চুরি করে নিয়ে গেছে। তার চেয়ে এটাই প্রচার করে দিও যে তুমি শার্লটকে অনেক চড়া দামে বিক্রি করেছ। আর যদি তুমি আমাদের কথা মতো না করো, তবে তোমার কি হাল করব তা তো তুমি জানোই। এটি শুনে অ্যালবার্ট খুব ভয় পেয়ে যায় এবং রাজি হয়ে শার্লটকে তাদের কাছে ছেড়ে দেয়। আর্টস খুশি হয়ে তাকে অতিরিক্ত টাকা দেওয়ার কথা বলে। এরপর আর্টস রিডসের শুকরিয়া জানায়, কারণ সবকিছু রিডসের পরিকল্পনা মতোই হচ্ছিল। আর্টস শার্লটের কাছে এসে বলে যে সকার হয়ে গেছে, চলো ফিরে যাই। শার্লটও রাজি হয়। বাইরে আসার পর শার্লট হঠাৎ মাঝপথে থেমে যায় এবং বলে যে তাকে এক জায়গায় যেতে হবে। পরের দৃশ্য দেখা যায় তারা একটি পাহাড়ে চড়ছে এবং পাহাড় চড়তে গিয়ে আর্টসের অবস্থা খুব খারাপ হয়ে যায়। শার্লট তাদের এমন এক জায়গায় নিয়ে আসে যেখান থেকে পুরো শহর দেখা যাচ্ছিল। দৃশ্যটি অনেক সুন্দর ছিল। শার্লট বলে যে এটা খুব সুন্দর, তাই না? এটা তার গোপন জায়গা। এখান থেকে দেখলে শহরটাকে তার কাছে নিজের চেয়েও ছোট মনে হয়। এতে সে ভুলে যেতে পারে যে শহর বা শহরের মানুষ তার সাথে কতটা খারাপ করেছে। সে মাঝে মধ্যে এখানে দৃশ্যটি দেখতে আসে কারণ জায়গাটা তার খুব পছন্দ। আর্টস তাকে জিজ্ঞেস করে যে তবে সে কেন তাদের এই জায়গা দেখাচ্ছে। শার্লট তাকে প্রশ্ন করে যে সে কেন এমন একটি শহর বানাতে চায় যেখানে মানুষ শান্তিতে থাকতে পারবে।
আর্টস উত্তর দেয়, কারণ সে শিশুদের পছন্দ করে। শার্লট বলে, হে কেমন কথা, তুমি তো নিজেও একটা শিশু, জানো তো? আর্টস বলে যে হ্যাঁ, সে জানে। সে জানায় যে তার আগের জীবনে যখনই সে ক্লান্তি অনুভব করত, কোনো শিশুর হাসি দেখলেই তার সব ক্লান্তি দূর হয়ে যেত। আর্টসের মনে হয় শিশুদের হাসি প্রত্যাশায় ভরা থাকে। সে বলে যে প্রত্যাশা থাকার মানে হল ভবিষ্যতে কি হবে তা জানার জন্য উত্তেজিত থাকা। এই উত্তেজনার মধ্যে অনেক শক্তি থাকে, যা তাকে এবং বড়দেরও অনুপ্রাণিত করে। এই উত্তেজনা মানুষকে নতুন কিছু করার সাহস যোগায়। ভবিষ্যতে ভালো কিছু হওয়ার আশা এবং একটি উন্নত জীবন, আর্টস এই শক্তিতে বিশ্বাস করে। সে শিশুদের জন্য এমন এক জায়গা বানাতে চায় যেখানে তাদের আশা বেঁচে থাকবে। সে এমন এক শহর বানাতে চায় যেখানে সবাই নিরাপদ বোধ করবে। এসব শুনে রিডস এবং শার্লট খুব মুগ্ধ হয়। আর্টস তখন বলে যে ক্ষমা করবেন, আমি কি খুব অহংকারীর মতো কথা বলছি? শার্লট বলে যে না, সে আর্টসের সাথে যাবে এবং আর্টস তাকে ব্যবহার করতে পারে। তখন আর্টস জিজ্ঞেস করে, কিন্তু ওই অনাথ আশ্রমের শিশুদের কি হবে? শার্লে বলে, আমি তোমার সাথে যাচ্ছি, কারণ তুমি যে ভবিষ্যতের কথা বলেছ, আমি সেই ভবিষ্যৎটাই ওই বাচ্চাদের জন্য চাই। এটা শুনে আরস বলে, যদি এমন হয় তাহলে তোমার ট্যালেন্ট প্রুফ করো। এটা বলেই সে একটা ম্যাজিক টুল বের করে এবং বলে, এটা আমি কিছুদিন আগে কোথা থেকে পেয়েছি। এরপর আরস সেই ম্যাজিক্যাল টুলটা শার্লেটকে দেয় এবং বলে, এটা ব্যবহার করে ট্রাই করো। রিডস বলে, আমি তোমার উপর সন্দেহ করছি না, কিন্তু আমি নিজের চোখে শার্লেটের ট্যালেন্ট দেখতে চাই। আমি তাকে একজন বন্ধু হিসেবে স্বীকার করতে চাই। শার্লেট বলে, কিন্তু আমি তো ম্যাজিক ব্যবহার করতে জানি না। তখন রিডস বলে, আমি তোমাকে শেখাচ্ছি, এবং সে তাকে ম্যাজিক শেখাতে শুরু করে। ওদিকে বার্স ভাবতে থাকে, আমিও ম্যাজিক সম্পর্কে খুব বেশি জানি না, আর আমি কখনো এস র্যাঙ্কের ম্যাজিক্যাল পাওয়ার দেখিনি। তাহলে শার্লেটের কাছে কতটা ম্যাজিক্যাল পাওয়ার আছে? এরপর দেখা যায় শার্লেট ম্যাজিক ব্যবহার করার জন্য প্রস্তুত হয়ে যায়। সে বলে, ফর্মা একনি রপ। তার হাত থেকে বিশাল একটা আগুনের গোলা বের হয়, যার ফলে বড়সড় বিস্ফোরণ ঘটে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। শার্লেট নিজেও অবাক হয়ে থাকে। এই বিস্ফোরণ শহরের মানুষও দেখতে পায়, আর তারা ভাবতে থাকে, এটা কি? এদিকে দেখা যায় শার্লেট যে ম্যাজিক্যাল টুলটা পড়েছিল সেটাও ভেঙে যায়। এটা দেখে আরোস আর রিডস আকাক হয়ে পিছনে তাকায়। শার্লেট জিজ্ঞেস করে, কেমন হলো? বার্স বলে, এটা অসাধারণ ছিল। রিডসও শার্লেটের শক্তিকে স্বীকার করে নেয়। এরপর শার্লেট জিজ্ঞেস করে, আমি যেখানে যাব সেখানে কি আমাকে খাবার আর থাকার জায়গা দেওয়া হবে? আরস বলে, হ্যাঁ, আর খুব বেশি না হলেও আমরা তোমাকে মাসিক বেতনও দেব। এটা শুনে শার্লেট বলে, আমার পুরো বেতনটা কি ওই অনাথ বাচ্চাদের দেওয়া যাবে? কারণ আমি চলে গেলে তারা সমস্যায় পড়বে। আমার শুধু খাবার আর থাকার জায়গা থাকলেই যথেষ্ট। বার্ডস বলে, ঠিক আছে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার পুরো বেতনটাই ওই অনাথ বাচ্চাদের দেওয়া হবে। আমি তোমার ভবিষ্যৎ দেখতে খুবই এক্সাইটেড। এটা শুনে শার্লেট খুশি হয়। সে বসে পড়ে এবং বলে, আমি তোমার স্বপ্ন পূরণের জন্য আমার সব শক্তি দিয়ে দেব, লর্ড অর্স। এটা শুনে অর্স অবাক হয়ে বলে, আমাকে হঠাৎ করে লর্ড বলে ডাকতে হবে না। শার্লেট বলে, ঠিক আছে, তাহলে আমি তোমাকে স্বাভাবিকভাবেই ডাকব, আর আমি তোমার থেকে বড়। অর্স বলে, হ্যাঁ, এতে আমার কোনো সমস্যা নেই। এরপর অর্স রিডসকে বলে, আমাদের লক্ষ্য তো পূরণ হয়ে গেছে, তাহলে কি এখন বাড়ি যাই? কারণ আমার আর রিডস দুজনেরই টাকা শেষ হয়ে গেছে। এটা শুনে শার্লেট বলে, সরি, তোমাদের টাকা খরচ করানোর জন্য আর আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। অর্স বলে, কোনো সমস্যা নেই, এত কথা বলতে বলতে আমার ক্ষুধা লেগে গেছে, চলো বাড়ি যাই। অর্স চলে যাওয়ার পর শার্লেট বলে, আমি কখনো ভাবিনি যে আমি কোনো ছোট কারো জন্য কাজ করব। অর্সের ভবিষ্যৎ সত্যি অনেক এক্সাইটিং। অর্স বলে, হ্যাঁ, আমিও এতে একমত। এরপর দেখা যায় শার্লেট সেই সব অনাথ বাচ্চাদের বিদায় জানায়।
ওদিকে অর্স মনে মনে বলে, আমার কাছে এখন রিডস আর শার্লেট আছে, যারা খুবই শক্তিশালী এবং আমার বন্ধু। এতে আমার পরিবারের শক্তি বাড়বে। কিন্তু সত্যি বলতে আমি একটু চাপ অনুভব করছি, কারণ তারা এত অসাধারণ, আর আমি তো শুধু একজন সাধারণ মানুষ যে তাদের লিড করছে। আমি কি সত্যিই এটা পারবো? যদি আমি ব্যর্থ হই, যদি আমি তাদের প্রত্যাশা পূরণ করতে না পারি? তারপর সে নিজেই বলে, না, আমি ওদের সাথে প্রতিশ্রুতি করেছি, আমি একটা অসাধারণ শহর গড়ে তুলব। সফল হওয়ার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। পরের দৃশ্যে দেখা যায় শার্লেট খুব ক্ষুধার্তের মতো খাচ্ছে। এটা দেখে রিডস বলে, প্রথমে তোমাকে ম্যানার শিখতে হবে। শার্লেট বলে, না, আমি এটা পারব না। রিডস বলে, এটা প্রশ্নই আসে না তুমি পারবে কিনা, তোমাকে ম্যানার শিখতেই হবে, কারণ তুমি লর্ড আর্টসের সাথে ইভেন্টে যাবে, আর তোমার ভুলের কারণে ল্যাভ অ্যান্ড ফ্যামিলির সুনাম নষ্ট হওয়া উচিত না। এটা শুনে শার্লেট বলে, আমার তো ঘুম পাচ্ছে, আমি ঘুমাচ্ছি, এবং সেখানেই ঘুমিয়ে পড়ে। এটা দেখে রিডস রেগে যায়। পরের দৃশ্যে তারা সবাই আর্টসের বাবার কাছে যায়। সেখানে আর্টসের বাবা শার্লেটকে না করে দেন এবং বলেন, একটা মেয়ের জন্য যুদ্ধক্ষেত্রে যাওয়া খুব বিপজ্জনক। এটা শুনে আর্টস শার্লেটকে বলে, আমার বাবাকে তোমার শক্তি দেখাও। তারপর রিডস আবার শার্লেটকে সেই ম্যাজিক্যাল টুলটা পরিয়ে দেয়। এরপর শার্লেট আর্টসের বাবাকে তার ম্যাজিক্যাল শক্তি দেখায়, যা দেখে তিনি খুবই অবাক হয়ে যান। তারপর তিনি সরাসরি বলেন, তোমার শক্তি আমাকে দাও, অর্থাৎ আমাকে সাহায্য করো। শার্লেট বলে, ঠিক আছে। এরপর তারা শার্লেটকে বাড়ির ভিতরে নিয়ে যায়, আর এখানেই এপিসোড শেষ হয়। পরের এপিসোডে হয়তো একটা টাইম স্কিপ দেখা যাবে, তাই আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। এপিসোড 4-এর শুরুতে আমরা দেখি কয়েক বছর কেটে গেছে। আর্সের বাবা তার আর্মি নিয়ে বাড়ি ফিরে আসে। এটা দেখে আর্স সেখানে যায় এবং বলে, আপনি নিরাপদে ফিরে এসেছেন দেখে আমি খুব খুশি। আর্স জানায় তাদের ডোমেইন লামার কানেডা ডিস্ট্রিক্টে অবস্থিত, আর তাদের প্রভিন্সের সাথে অন্যদের জমি নিয়ে বিরোধ চলছে। তাই তার বাবাকে বারবার সেখানে যেতে হয়। সৌভাগ্যবশত তাদের আর্মির মনোবল এখনও ভাঙেনি। আর্স তার বাবাকে জিজ্ঞেস করে, এইবারের যুদ্ধ কেমন হলো? তিনি বলেন, আমরা দারুণ বিজয় পেয়েছি, আর এটা আবারও সম্ভব হয়েছে শুধু শার্লেটের কারণেই। সে একদম স্টার। এটা শুনে আর্স শার্লেটের কাছে গিয়ে বলে, ওয়েলকাম ব্যাক। আর্স বলে, যুদ্ধক্ষেত্রে শার্লেট যেন এক উল্কার মতো আসে। সে এমন এক মেজ যাকে সবাই ভয় পায়, কারণ সে ভীষণ শক্তিশালী। মানুষ তাকে একটা উপাধিও দিয়েছে, লো ভেন্ট লেডি অফ ফ্লেম। শার্লেটের কারণে হাউস লোভেনের মেজ কর্পস অনেক শক্তিশালী হয়ে গেছে। পাশাপাশি তার বাবার ইনফ্যান্ট্রি কর্পসও উন্নত হয়েছে। আর্স ভাবে সে কখনো কল্পনাও করেনি যে একজন মানুষের কারণে এত বড় পরিবর্তন আসতে পারে। এখন সে বুঝতে পারছে স্কিল কতটা গুরুত্বপূর্ণ। এদিকে জানা যায় এই দুনিয়ায় আর্সের ছোট ভাইবোনও এসেছে, যাদের নাম ক্রেস আর রন। তারা যমজ এবং দেখতে অনেকটাই আর্সের মতো। আর্স দেখে তারা দুজনই বেশ ট্যালেন্টেড। ঠিক তখনই রিডস সেখানে আসে এবং বলে, এটা দারুণ খবর, আমরা নতুন ট্যালেন্ট পেয়েছি। তারা একটা হান্টার পরিবারের, যারা ল্যাম্বার্গে চলে এসেছে। দুই ভাই, দুজনই লম্বা আর শক্তিশালী, আর সবাই তাদের প্রশংসা করছে। এরপর আর্শ আর রিডস সেই হান্টারদের সাথে দেখা করতে প্রস্তুত হয়। তারা শহরের বাইরে জঙ্গলে থাকে। তারা যাওয়ার সময় দেখে শার্লেট একটা গাছের ওপর বসে আছে। সে জিজ্ঞেস করে, তোমরা কি কোথাও যাচ্ছ? আর্শ বলে, হ্যাঁ, আমরা কিছু নতুন ট্যালেন্টেড লোকের কথা শুনেছি, তাদের সাথে দেখা করতে যাচ্ছি। এটা শুনে শার্লেট নিচে নেমে আসে এবং বলে, ঠিক আছে, আমিও তোমাদের সাথে বডিগার্ড হিসেবে যাব। এরপর তারা তিনজন একসাথে একটা ঘোড়ায় চড়ে রওনা দেয়। তাদের ওজনের কারণে ঘোড়াটা খুব ধীরে চলছিল। এটা দেখে শার্লেট অভিযোগ করে, এই ঘোড়াটা এত ধীরে চলছে কেন? রিডস বলে, তোমার জন্যই এমন হচ্ছে, তোমার আসার দরকার ছিল না। আমি একাই লর্ড আশকে প্রোটেক্ট করতে পারতাম, কারণ আমার ফাইটিং এক্সপিরিয়েন্স তোমার চেয়ে বেশি। এভাবে তারা দুজন তর্ক করতে থাকে, কে আশকে প্রোটেক্ট করবে। হঠাৎ তারা দেখে ঝোপের ভেতর থেকে একটা পশু দ্রুত বেরিয়ে দৌড়াচ্ছে। ঠিক তখনই কেউ একটা তীর ছুঁড়ে সেটাকে মেরে ফেলে। এটা দেখে তারা তিনজনই বেশ ইমপ্রেস হয়। এরপর সেই হান্টাররা সামনে আসে,
যারা পশুটাকে মেরেছে। তাদের দেখে আঁশ বলে, মনে হয় এরা সেই হান্টার যাদের সাথে আমরা দেখা করতে এসেছি। হান্টাররাও তাদের দেখে বলে, মাফ করবেন, আমরা আপনাদের খেয়াল করিনি। আমাদের তীরের কারণে আপনাদের কোনো আঘাত লেগেছে কি? আঁশ বলে, না, আমরা ঠিক আছি। আঁশ তাদের উপর নিজের অ্যাপ্রেইজাল ব্যবহার করে এবং বুঝতে পারে এরা সেই দুই ভাই যাদের তারা খুঁজছিল। দুজনেরই ক্ষমতা বেশ ভালো। গেটোস, এই লোকটির ইনফ্যান্ট্রিতে এ র্যাঙ্ক পোটেনশিয়াল আছে, আর অন্য ভাইয়ের নাম মার্কাস, তার আর্চারিতে এ র্যাঙ্ক পোটেনশিয়াল। তারা জিজ্ঞেস করে, তোমরা জঙ্গলে কেন এসেছে? আঁশ বলে, আমি তোমাদের জন্য একটা প্রস্তাব নিয়ে এসেছি। পরের দৃশ্যে দেখা যায় সেই হান্টাররা তাদের নিজেদের বাড়িতে নিয়ে যায় এবং খাবার দেয়। খাবারটা আড়স আর শার্লেটের খুবই পছন্দ হয়। শার্লেট জিজ্ঞেস করে, এটা কিসের মাংস? গেটোস বলে, এই তো, একটু আগে যে প্রাণীটাকে তোমাদের সামনে মেরেছিলাম সেটারই মাংস। ওরা খুব দ্রুতগামী, তাই শিকার করা কঠিন, কিন্তু খেতে খুবই সুস্বাদু। শার্লেট তখন খাচ্ছিল। এটা দেখে রিডস বলে, তোমার একটু ম্যানার দেখানো উচিত। এরপর হান্টারদের বাবা আরশকে বলেন, আপনার মতো একজন লর্ডের ছেলে আমাদের সাথে দেখা করতে কেন এসেছে? আরশ বলে, আমি গেটোস আর মার্কাসকে হাউস লোভেনের সৈনিক বানাতে চাই। তাদের মধ্যে দারুণ ট্যালেন্ট আছে। রিডস বলে, লর্ড আরশের চোখ খুব সহজেই ট্যালেন্টেড মানুষ চিনে নিতে পারে। এটা শুনে দুই ভাই খুব খুশি হয়ে যায়, কারণ তারা আগেই সৈনিক হতে চেয়েছিল। তাদের বাবা বলেন, আপনি সত্যিই অসাধারণ। আপনি আমার ছেলে রোসালের থেকেও অনেক বেশি পরিণত। এটা শুনে আরশ জিজ্ঞেস করে, আপনার কি আরেকটা ছেলে আছে? তিনি বলেন, হ্যাঁ। আরশ বলে, তাহলে সে কোথায়? ঠিক তখনই দরজা খুলে একটা ছোট ছেলে ভেতরে আসে। সে ঝুড়ি থেকে একটা রুটি নিয়ে চুপচাপ চলে যেতে যাচ্ছিল। সবাই তাকে দেখে ফেলে। তখন বোঝা যায় এই ছেলেটাই রোসাল। তার বাবা বলে, এভাবে যেও না, আগে সবাইকে হ্যালোকে হ্যালো বলো। এরা লর্ডের ছেলে, তোমার ঠিকমতো অভিবাদন করা উচিত। রোসালকে দেখা যায় সে খুব নার্ভাস হয়ে গেছে। রিডস বলে, রোসালের চুলের রং তো তার ভাইদের থেকে আলাদা। তখন আরশ রোসালের ওপর অ্যাপ্রেজাল ব্যবহার করে এবং তার স্ট্যাট দেখে ভীষণ অবাক হয়ে যায়। সে বলে, এগুলো তো অসাধারণ স্ট্যাটাস, রোসাল তো একদম মনস্টার। এতটা অবাক হয়ে যায় যে তার মুখ থেকে খাবারও পড়ে যায়। সে ভাবতে থাকে, এই পুরো সাম্রাজ্যে এত উচ্চ স্ট্যাটের মানুষ হয়তো আর পাব না। এখন সে ছোট, তাই স্ট্যাট কম, কিন্তু ট্রেনিং পেলে সে অসাধারণ একজন রিটেইনার হবে। রোসালের বাবা বলেন, রোসালের আচরণের জন্য দুঃখিত, সে তার ভাইদের থেকে একটু আলাদা। তখন আরস বলে, আমি চাই রোসাল আমার রিটেইনার হোক। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। রোসালের বাবা বলেন, আপনার এটা করা উচিত নয়, এতে আপনার কষ্ট হবে। আরশ বলে, কোনো সমস্যা হবে না। এরপর আরশ রোসালের কাছে গিয়ে বলে, তুমি কি আমাদের সাথে যোগ দেবে, আমার রিটেইনার হবে? আমি বিশ্বাস করি তুমি খুব ট্যালেন্টেড, আমার সাথে চলো। এটা শুনে রোসাল বলে, আমি কি তোমার রিটেইনার হব? তাহলে কি আমাকে লড়াই করতে হবে? রোসাল মনে মনে ভাবতে থাকে, লোকেরা তাকে এমন সব কাজ করাবে যেগুলো রোসাল করতে চায় না। জোর করে সব কাজই তাকে দিয়ে করানো হবে, এমনটাই সে ভাবতে থাকে। রোসাল বলে, না, আমি তোমাদের রিটেইনার হব না, আমি মারা যেতে পারি। সে এটা বেশ বেশ রূঢ়ভাবে বলে। এটা দেখে তার বাবা খুব রেগে যায় এবং তাকে বকতে শুরু করে। রোসাল বিরক্ত হয়ে নিজের ঘরে চলে যায় এবং দরজা বন্ধ করে দেয়। এটা দেখে আরশ বলে, মনে হচ্ছে আমি আবারও একটা রিজেকশন পেলাম। রিডস বলে, শার্লেটও তো প্রথমে এমনটাই করেছিল, তাই না? রোসালের বাবা বলে, দুঃখিত, আমার মনে হয় না রোসাল আপনার প্রস্তাব গ্রহণ করবে। গেটোস আর মার্কাসের তুলনায় রোসাল অনেক দুর্বল আর ভীতু। 2 বছর আগে তার মা মারা যাওয়ার পর থেকেই সে এমন হয়ে গেছে। এই বয়সে একজন হান্টারের ছেলের কাট কাটার কথা আর ভাইদের সাথে ট্রেনিং করার কথা, কিন্তু বেঁচে থাকতেই সে হিমশিম খাচ্ছে।
যুদ্ধক্ষেত্রে সে কী বা করবে? সে শুধু আপনার বাবার জন্য ঝামেলা তৈরি করবে। এটা শুনে আরস বলে, রোসালের ট্যালেন্ট তার ভাইদের মতো সৈনিক হওয়ার জন্য নয়। তার ট্যালেন্ট হলো তার মস্তিষ্ক। সে একজন স্ট্র্যাটেজিস্ট। রোসালের বাবা বলে, হ্যাঁ সেটা ঠিক, সে বেশ বুদ্ধিমান। আরুস বলে, আমার বিশ্বাস তার অসাধারণ বুদ্ধিমত্তা আমাদের কাজে লাগবে। আমি তার সাথে আবার কথা বলবো। এটা বলে আরস সরাসরি রোসালের ঘরে যায়। আরসকে দেখে রোসাল ভয় পেয়ে পিছিয়ে যায়। আরস বলে, মাফ করে দাও, আমি তোমাকে ভয় দেখাতে আসিনি। আমি শুধু আগের কথার জন্য দুঃখ প্রকাশ করতে এসেছি। তখন আরস দেখে রোসালের হাতে একটা বই আছে। সে জিজ্ঞেস করে, তুমি কি বই পড়তে পছন্দ করো? রোসাল বলে, হ্যাঁ, আমাদের কাছে শুধু এই একটাই বই আছে। আমার মা আমাকে এটা পড়ে শোনাতেন। আমি সবকিছুতেই খুব খারাপ, কিন্তু যখন বই পড়ি তখন আমার জীবনে সব খারাপ জিনিস ভুলে যাই। এটা শুনে আরস তার পাশে বসে বলে, তুমি কি আমাদের লাইব্রেরিতে যেতে চাও? সেখানে অনেক বই আছে, তুমি যত খুশি পড়তে পারবে। রোসাল সন্দেহ করে বলে, এটা কি তোমার কোনো ফাঁদ? আমি বই নিলে তুমি কি আমাকে জোর করে তোমার কথা মানতে বাধ্য করবে? আরস বলে, না, তেমন কিছু না। আমি শুধু ভেবেছিলাম তুমি বই পড়তে ভালোবাসো, তাই সেখানে গিয়ে উপভোগ করতে পারবে। রোসাল বলে, ঠিক আছে, যদি এটা ফাঁদ না হয় তাহলে আমি যাব। তবে আমি আমার ভাইদের সাথে নিয়ে যাব, কারণ যদি আমার কিছু হয় তাহলে আমি একাই মরব না। আরস বলে, ঠিক আছে, তুমি তোমার ভাইদের নিয়ে আসতে পারো। পরের দৃশ্যে তারা সবাই আরসের বাড়িতে আসে। সেখানে এসে রোসাল একটা কুকুর দেখে ভয় পেয়ে যায় এবং বলে, এটা আমাকে খেয়ে ফেলবে। মার্কাস বলে, এই বাড়িটা তো অনেক বড়। অর্স বলে, শার্লেট তোমাদের ব্যারাক দেখিয়ে দেবে, সে মেস কর্পসের হেডও। এটা শুনে তারা শার্লেটের প্রশংসা করে, আর শার্লেট খুশি হয়ে তাদের ব্যারাক দেখাতে নিয়ে যায়। ওদিকে রোসাল ভয় পেয়ে তার ভাইদের বলে, আমাকে একা ছেড়ে যেও না, আমাকেও নিয়ে চলো। অর্স বলে, ভয় পেও না, তুমি আমার সাথে লাইব্রেরিতে চলো। এরপর অর্স রোসালকে নিয়ে লাইব্রেরিতে যায়। লাইব্রেরিটা খুব বড় ছিল। এটা দেখে রোসাল ভীষণ অবাক হয়ে যায়। অর্স তাকে বলে, এখানে তুমি সব বইয়ের কপি পাবে। এটা শুনে রোসাল সামনে এগিয়ে আসে। তখন অর্স বলে, তুমি যত খুশি বই পড়তে পারো, আমার শুধু নিজের লেসনগুলো শেষ করতে হবে, তাই আমি যাচ্ছি। রিডস এখানে থাকবে, কোনো সমস্যা হলে তার কাছে চেয়ে নিও। এটা বলে অর্স সেখান থেকে চলে যায়। এরপর রিডস রোসালের কাছে আসে। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যায়। তখন অর্সের মনে হয় রোসাল কোথাও পালিয়ে গেল নাকি। সে চেক করতে যায় এবং রিডসকে জিজ্ঞেস করে, রোসাল এখনও এখানে আছে? রিডস বলে, হ্যাঁ, সে অনেক বই পড়েছে, ক্লান্ত হয়ে এখন ঘুমিয়ে পড়েছে। শুরুতে সে কোনো শব্দই বুঝতে পারছিল না, কিন্তু আমি যখন তাকে শব্দগুলো শেখালাম তখন সে খুব দ্রুত শিখে ফেলল, আর তারপর সে আরও বই পড়তে পারল। এটা শুনে অর্স রোসালের উপর অ্যাপ্রেজাল ব্যবহার করে এবং দেখে তার ইন্টেলিজেন্স বেড়ে গেছে। এটা দেখে অর্স অবাক হইলিজেন্স, এতটে ঘন্টার মধ্যেই তার ইন্টেলিজেন্স দ্রুত জিনিস বুঝে নিতে পারে। ঠিক তখনই রোসালের ভাইরা তাকে নিতে আসে, কারণ তাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। তারা ভেতরে এসে দেখে রোসাল ঘুমাচ্ছে। তারা বলে, রোসাল তো এমনিতেই অদ্ভুত, সে পড়তেই পারে না, তাহলে বই পড়ে তার কি মজা? এটা শুনে অর্স অবাক হয়ে যায় এবং বলে, সে পড়তে পড়তে পারে না? তারা বলে, না, আমাদের মা মারা যাওয়ার আগে রোসালকে বই পড়ে শোনাতেন, কিন্তু আমাদের মতো হান্টারদের পড়াশোনার দরকার হয় না, তাই আমরা কখনো শিখিনি। এটা শুনে আরস আরও অবাক হয়ে যায়। ঠিক তখনই রোসাল ঘুম থেকে উঠে। আরস তাকে জিজ্ঞেস করে, তুমি পড়তে শিখলে কিভাবে? রোসাল বলে, ছোটবেলায় মা আমাকে বই পড়ে শোনাতেন। আমি শুধু চেষ্টা করেছি মা যেমনভাবে পড়তেন আমিও তেমনভাবে শব্দগুলো মিলিয়ে বলতে। এভাবেই আমি ধীরে ধীরে শিখে ফেলেছি। তার ভাই বলে, কিন্তু তখন তো তোমার বয়স মাত্র ৩ বছর ছিল। রোসাল বলে, আমার জন্মের পর থেকে অনেক কিছুই আমার মনে আছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। আরস মনে মনে বলে, রোসাল নিজে নিজেই পড়তে শিখেছে, এমন ট্যালেন্ট আমি নষ্ট হতে দিতে পারি না। পরের দৃশ্যে আরস ভাবছে, রোসালের ট্যালেন্ট সত্যিই অসাধারণ। আমি এটা চিফকে কিভাবে বোঝাবো?
তখন রিডস বলে, যদি আমরা গ্রেগ আর রোসালকে দেখাতে পারি যে ধনুক ছাড়াও শিকার করা যায়, তাহলে হয়তো তার কিছুটা আত্মবিশ্বাস বাড়বে। এটা শুনে আরস ভাবে, ধনুক ছাড়া? পরের দৃশ্যে আরস ৩ ভাইয়ের কাছে আসে এবং রোসালকে বলে একটা ফাঁদ তৈরি করতে। সে বলে, আমি জানি এই এলাকায় শিকারের জন্য আর্চারি প্রধান পদ্ধতি, কিন্তু অন্য দেশগুলোতে ফাঁদ ব্যবহার করে শিকার করাও খুব জনপ্রিয়। রোসাল বলে, আমি এটা বইয়ে পড়েছি। তখন মার্কাস বলে, কিন্তু ওই পশুগুলো খুব দ্রুত আর চালাক। যদি ফাঁদে ধরা এত সহজ হতো তাহলে আমরা এত কষ্ট করে শিকার করতাম না। আরস বলে, তুমি কি এ ব্যাপারে নিশ্চিত? এরপর সে রোসালের কাছে এসে বলে, শুধু শক্তি আর স্ট্যামিনা নয়, একজন মানুষের আসল অস্ত্র তার শক্তি নয়, তার বুদ্ধি। তোমার মস্তিষ্ক ব্যবহার করো এবং একটা ট্র্যাপ তৈরি করো। যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার বাবা তোমাকে স্বীকার করবেন। তুমি কি এটা চেষ্টা করতে চাও? এটা শুনে রোসাল বলে, আমার মনে হয় না আমি এটা পারবো। তখন তার ভাইরা বলে, একবার চেষ্টা করে দেখো, আমাদের দরকার হলে আমরা সাহায্য করব। এটা শুনে রোসাল খুশি হয়ে বলে, ঠিক আছে, আমি চেষ্টা করব। আমি শুধু তোমাদের কাজে লাগতে চাই। পরের দৃশ্যে দেখা যায় রোসাল একটা ট্র্যাপ বানিয়ে ফেলেছে, যেখানে অনেকগুলো বন্য শূকর ফেঁসে আছে। এটাটা দেখে তার বাবা খুব অবাক হয়ে যায় এবং ভাবে, এটা কি? ঠিক তখন তার ভাইরা এসে বলে, ভিতরে দেখো। ভিতরে তাকিয়ে তারা দেখে অনেকগুলো বন্য শূকর সেখানে আটকা পড়ে আছে। এটা দেখে সে ভীষণ অবাক হয়ে যায় এবং বলে, এটা তো দারুণ। তার ভাইরা বলে, এই ট্র্যাপটা রোসাল বানিয়েছে। রোসাল তখন তার বাবাকে বলে, আমি অনেক দিন ধরে ভাবছিলাম, যদি আমার ভাইরা সৈনিক হতে চলে যায় তাহলে আপনাকে একাই শিকার করতে হবে। তাই আমি এই ট্র্যাপটা বানিয়েছি। আমি বইয়ে পড়েছি বন্য শূকর হলুদ রঙের দিকে আকৃষ্ট হয়, তাই আমি এই ট্র্যাপে একটা ওপেন গেট রেখেছি, যার ওপর হলুদ রং আছে। হলুদ দেখে তারা আক্রমণ করবে আর ভেতরে ঢুকে ফেসে যাবে। গেটোস বলে, শুধু এটুকুই না, পাশের হার্বগুলোও দেখো। তখন রোসাল বলে, আমি বইয়ে পড়েছি মা শূকর আর বাচ্চা শূকররা হার্বের গন্ধ পছন্দ করে না, তাই আমি বাইরে হার্ব ঝুলিয়ে দিয়েছি, যাতে মা আর বাচ্চাগুলো বাইরে থাকে। আর যদি কোনো বাচ্চা ভেতরে ঢুকে পড়ে তাহলে বের হওয়ার জন্য আমি একটা ছোট এক্সাইটও রেখেছি। বন্য শূকর খুব দ্রুত বংশবিস্তার করে, কিন্তু যদি বড়গুলোকে টার্গেট করা হয় তাহলে তাদের সংখ্যা নিয়ন্ত্রণে থাকবে। এতে প্রাকৃতিক ভারসাম্যও বজায় থাকবে। রোসাল এত কিছু বলছিল, তার বাবা সব শুনে অবাক হয়ে যায়। এটা দেখে রোসাল বলে, সরি, মনে হয় আমি একটু বেশি কথা বলে ফেললাম। তার ভাইরা বলে, রোসাল সত্যি দারুণ, তাই না? সে এত ভালো একটা ট্র্যাপ বানিয়েছে। আপনার তার ট্যালেন্টকে স্বীকার করা উচিত। এটা শুনে তাদের বাবা বলে, তোমরা তো কাল চলে যাবে, তাই না? তারা বলে, হ্যাঁ। তখন তিনি বলেন, রোসালকেও তোমাদের সাথে নিয়ে যাও। এটা শুনে রোসাল অবাক হয়ে যায় এবং কিছু বলতে গেলে তার বাবা তাকে থামিয়ে দেন এবং বলেন, বাড়ি ছেড়ে চলে যাও। এরপর তিনি আর্সকে বলেন, দয়া করে রোসালের খেয়াল রাখবেন। এটা শুনে মার্কাস অবাক হয়ে বলে, আপনি কি বলছেন? তখন রোসালের বাবা আর্সকে বলেন, আমি আপনার কাছে অনুরোধ করছি, দয়া করে রোসালের যত্ন নিন। এটা বলে তিনি সেখান থেকে চলে যান। এসব দেখে রোসাল বলে, আমি জানতাম আমার বাবা আমাকে ঘৃণা করে। এটা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। আর্স তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? রোসাল বলে, আমার বাবা আমাকে বাড়ি ছাড়তে বলেছে, তাই আমি আর তাদের সাথে থাকতে পারি না। এখন থেকে আমি আপনার সাথেই থাকব। তখন আর্স বলে, না, আপাতত তোমার বাড়িতেই ফিরে যাও। আমার মনে খুব দৃঢ় বিশ্বাস আছে যে তোমার বাবার এমন অদ্ভুত আচরণের পেছনে নিশ্চয়ই খুব বড় কোনো কারণ লুকিয়ে আছে, আর সেই অজানা কারণটির জন্যই তিনি তোমাকে দূরে পাঠিয়ে দিচ্ছেন। আর্সের মুখে এই কথাগুলো শুনে রোসল মনের ভেতরে একটু বিভ্রান্ত হয়ে পড়ে এবং গভীরভাবে চিন্তা করতে থাকে। এর ঠিক পরেই আমাদেরকে রাতের বেলার একটি দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা দেখতে পাই যে রোসল একদম একা বসে অত্যন্ত মনোযোগ দিয়ে একটি বই পড়ছে। বই পড়ার মাঝেই সে নিজের মনে মনে অনেক দুঃখের সাথে ভাবতে শুরু করে যে যেদিন থেকে এই পৃথিবীতে আমার জন্ম হয়েছে
ঠিক সেদিন থেকেই আমার মায়ের শারীরিক অবস্থা একটু একটু করে খারাপ হতে শুরু করেছিল। শুধুমাত্র আমার জন্ম নেওয়ার কারণেই আমার মাকে নিজের প্রাণ হারাতে হয়েছে। আর ঠিক এই কারণেই আমার বাবা আমাকে এত বেশি ঘৃণা করেন। আমার কারণেই যে আমার মায়ের মৃত্যু হয়েছে, আশেপাশের সবাই সব সময় মনে মনে ঠিক এই কথাটাই ভাবে। তাই সেই ঘটনার পর থেকেই আমি নিজেকে সবার কাছ থেকে গুটিয়ে নিয়ে সম্পূর্ণ একা আমার নিজের ঘরের ভেতরে বন্দি করে ফেলেছি। যেদিন আমার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল, সেদিন থেকে আমি শুধু এটাই ভেবে আসছি যে আমি নিজেই আমার মাকে মেরে ফেলেছি। আর এত সব কিছুর পরেও আমি কোনোভাবেই আমার নিজের পরিবারের কোনো ধরনের সাহায্য বা উপকারে আসতে পারছি না। এই পৃথিবীতে আমার যদি জন্মই না হতো, তাহলে হয়তো সবকিছু অনেক বেশি ভালো হতো। ঠিক সেই মুহূর্তেই আমরা রোসদের ২ ভাই এবং তার বাবাকে দেখতে পাই, যারা সবাই মিলে রাতের বেলায় তাদের বাড়ির ছাদে এসে উপস্থিত হয়। সেখানে আসার পর গেটোস এবং মার্কাস নামের সেই ২ ভাই তাদের বাবাকে অনেক বেশি সম্মান জানিয়ে বলে যে আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করে এত বড় করে তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাকে কথা দিচ্ছি যে আমরা ভবিষ্যতে অত্যন্ত গর্বিত এবং শক্তিশালী যোদ্ধা হিসেবে নিজেদেরকে গড়ে তুলব। ছেলেদের মুখে এমন গর্বের কথা শুনে তাদের বাবা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে তাদেরকে বলেন যে এই ধন্যবাদ দেওয়ার কথাটি তোমাদের নিজেদের মাকে গিয়ে বলা উচিত, যিনি অনেক কষ্ট সহ্য করে তোমাদের সবাইকে জন্ম দিয়েছেন। বাবার মুখে এই কথা শোনার পর তারা সবাই মিলে অত্যন্ত আনন্দের সাথে তাদের মায়ের নাম নিয়ে উল্লাস প্রকাশ করতে থাকে। আনন্দ করার মাঝখানেই গেটোস হঠাৎ করে খুব সিরিয়াস হয়ে তার বাবাকে জিজ্ঞেস করে যে আপনি আজকে রসলের সাথে ওইরকম খারাপভাবে কথা কেন বললেন? সে তো রস, যে ফাঁদটি তৈরি করেছিল তা সত্যিই অবিশ্বাস্য এবং অত্যন্ত অসাধারণ ছিল। আর আপনাকে এই কাজে সাহায্য করার জন্য সে নিজের সর্বোচ্চ দিয়ে অনেক কঠোর পরিশ্রম করেছে। এই সমস্ত কথা শুনে তার বাবা এক দীর্ঘশ্বাস ফেলে অত্যন্ত আক্ষেপের সাথে বলেন যে হ্যাঁ, তিনি সবকিছুই খুব ভালোভাবে জানেন, কিন্তু তাকে এখন এমন কিছু করতে হবে যাতে রস তাকে মন থেকে তীব্রভাবে ঘৃণা করতে শুরু করে। কারণ একজন বাবা হয়েও তিনি তার নিজের সন্তানের ভেতরের আসল প্রতিভা এবং ক্ষমতা দেখতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তিনি আরও বলেন যে এতদিন ধরে তার সমস্ত মনোযোগ শুধুমাত্র এই একটি বিষয়ের উপরই আটকে ছিল যে রসল আসলে কি করতে পারে না। তিনি শুরু থেকেই তার নিজের সন্তানের প্রতি অত্যন্ত কঠোর আচরণ করেছেন। তিনি নিজের রক্তের সম্পর্কে সন্তানের ভেতরের অমিত অমিত সম্ভাবনা এবং ক্ষমতাকে একেবারেই বুঝতে পারেননি। আর এই সব কিছুর জন্য একজন বাবা হিসেবে তিনি নিজেকে সম্পূর্ণভাবে একজন ব্যর্থ মানুষ বলে মনে করেন। এই কারণেই তিনি এখন মনে প্রাণে চান যে রসলের সামনের বাকি সম্পূর্ণ জীবনটা এমন একটি চমৎকার জায়গায় অতিবাহিত হোক, যেখানে গেলে তার ভেতরের লুকানো প্রতিভা সবার সামনে উজ্জ্বলভাবে বিকশিত হওয়ার সুযোগ পাবে। কিন্তু সমস্যা হল, রোসলের মনটা অত্যন্ত দয়ালু এবং মায়ায় ভরা। ঠিক তার নিজের মায়ের মতোই সে নিজের ভবিষ্যৎ এবং নিজের প্রতিভার কথা চিন্তা করার চেয়ে তার বাবার চিন্তাই বেশি করে থাকে। আর ঠিক এই কারণেই তিনি ইচ্ছে করে এমন পরিস্থিতি তৈরি করছেন যাতে রোসল তাকে প্রচণ্ডভাবে ঘৃণা করতে শুরু করে। কারণ এটাই হলো একমাত্র উপায় যার মাধ্যমে রোসল এই জায়গা ছেড়ে অনেক দূরে চলে যেতে পারবে এবং নিজের প্রতিভাকে আরও অনেক বেশি বৃদ্ধি করার সুযোগ পাবে। তিনি মনে করেন যে অতীতে তিনি তার ছেলের সাথে যে খারাপ আচরণ করেছেন এবং যে বড় ভুল করেছেন, সেই মারাত্মক ভুলকে শুধরে নেওয়ার জন্য এটাই তার হাতে থাকা একদম শেষ উপায়। তাকে যে কোনো মূল্যে নিজের এই অতীত ভুলগুলোকে সংশোধন করতেই হবে। তাই তিনি সেখানে উপস্থিত সবার কাছে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে অনুরোধ করেন এবং বলেন যে তার ছেলেরা যেন সব সময় রোজলিকে সব কাজে সমর্থন করে এবং তার পাশে দাঁড়ায়। তিনি নিজে বাবা হয়ে রোজলিকে সমর্থন করতে এবং তার পাশে থাকতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন, কিন্তু তারা যেন অবশ্যই সব সময় রোজলের পাশে থেকে তাকে সাহস যোগায়। কারণ রোজল হল তার কাছে অত্যন্ত মূল্যবান এবং দামি একজন সন্তান। আর দৃশ্যটির সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, আড়ালে দাঁড়িয়ে অত্যন্ত মনোযোগের সাথে রোজল নিজেই তার বাবার বলা এই সমস্ত আবেগঘন কথাগুলো চুপচাপ শুনছিল। আর এখন সে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে যায়। ডার্ন বন্ধুরা, এই দৃশ্যটা তো একটু বেশিই অসাধারণ হয়ে গেছে। এটা তো আমাকে কাঁদিয়েই দিল। এরপর আমাদের পরের সকালটা দেখানো হয়।
যেখানে আর্স রোজলের বাবার কাছে আসে এবং বলে যে আমি তোমার ছেলেদের নিয়ে যেতে এসেছি। তখন তিনি আর্সকে বলেন যে ঠিক আছে, প্লিজ আমার ছেলেদের খেয়াল রেখো। তখন আর্সও বলে যে ঠিক আছে। এবার মার্কাস আর গেটোস তাদের জিনিসপত্র নিয়ে বাইরে এসে যায় এবং এরপর তারা সেখান থেকে যেতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে রোসাল আসে এবং তার কাছেও একটা ব্যাগ থাকে। সে তার ভাইদের থামিয়ে বলে যে আমিও যাচ্ছি। এইটুকু বলার পর সে একদম ঘর থেকে বাইরে চলে আসে। এটা দেখে আর্স তাকে বলে যে তুমি কি নিশ্চিত, কারণ একবার চলে গেলে তুমি তোমার বাবাকে অনেক দীর্ঘ সময় দেখতে পাবে না। তখন রোসাল বলে যে হ্যাঁ আমি জানি, কিন্তু কোনো ব্যাপার না। এটাটা শুনে রোসালের বাবাও এবার সেখান থেকে চলে যান এবং ঘরের পেছনে এসে কাঠ কাটার কাজ শুরু করে দেন। এটা দেখে রোসাল তার বাবাকে বলে যে আমি আপনাকে কখনো ঘৃণা করতে পারবো না। আমি দুর্বল, শিকারেও আমি অনেক বেশি খারাপ। এই ঘরে আমি একদমই অকেজো। কিন্তু এখন আমি লর্ড আর্সের বাড়িতে যাচ্ছি। সেখানে আমি পড়াশোনা করব এবং নানা রকম কিছু শিখব, আর এমন একজন মানুষ হব যে গ্রামের কাজে আসতে পারে। আমি আরও বেশি পরিশ্রম করব ভালো ফাঁদ তৈরি করার জন্য। তাহলে যখন আমি একদম সেরা হয়ে যাব, সেই সময় কি আমরা আবার একসাথে থাকতে পারব? এটা শুনে রোসালের বাবাও অনেক আবেগপ্রবণ হয়ে কাঁদতে শুরু করেন এবং বলেন যে হ্যাঁ, অবশ্যই, তুমি ফিরে আসার অপেক্ষায় আমি এখানেই থাকব। এটা শুনে রোসালও অনেক কাঁদতে শুরু করে এবং বলে যে ঠিক আছে, এখন আমি যাচ্ছি। তখন তার বাবা বলেন যে হ্যাঁ, তোমার যাত্রাটা উপভোগ করো। এইসব দেখার পর মার্কাস আর গেটোসও অনেক আবেগপ্রবণ হয়ে যায় এবং আর্টসকে বলে যে আপনার পরিকল্পনা কাজ করে গেছে। আপনার কারণেই রোসাল এখন আমাদের সাথে আসবে আপনাকে সেবা করার জন্য। এটা শুনে আর্টস বলে যে সে আমাকে সেবা করল কিনা অথবা আমার রিটেইনার হলো কিনা সেটা নিয়ে আমার কোনো পার্থক্য নেই, কিন্তু এটা সত্যি যে রোসালের কাছে অসাধারণ প্রতিভা আছে। আমি সত্যিই তাকে পেতে চাই। কিন্তু রোসাল আর রোসালের বাবা আমার ডোমেইনের মানুষ হয়ে গেছেন। তাদের দুজনের বন্ধন আবার পুনরুদ্ধার হয়ে গেছে। এটা দেখে আমি অনেক খুশি এবং আমার আর কোনো কিছুতে কিছু যায় আসে না। এটা শুনে তারা দুজনেই আর্সকে ধন্যবাদ জানায় এবং বলে যে আমরা দুজনেই আপনাকে অনেক ভালোভাবে সেবা করব এবং একজন ভালো সৈনিক হয়ে আপনাকে নিরাপদ রাখব। এটা শুনে আর্সও তাদের ধন্যবাদ জানায়। ঠিক তখনই সেখানে রোসাল আসে এবং সেও আর্সোকে বলে যে আমি অনেক কঠোর পরিশ্রম করব। এটা শুনে আর্সো অনেক খুশি হয়ে যায় এবং তাকে বলে যে তোমাকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি। এটা শোনার পর রোসাল অনেক আবেগপ্রবণ হয়ে যায় এবং বলে যে ধন্যবাদ। আর এরই সাথে এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। পরের এপিসোডে আমাদের একটা নতুন মেয়েকে দেখতে পাওয়া যাবে, যার সাথে আর্টসের একটা সংযোগ তো অবশ্যই থাকবে। আর তাদের সংযোগ কেমন হতে চলেছে সেটা জানার জন্য আমাদের পরের এপিসোড দেখতে হবে এবং সেই পরের এপিসোড আসবে আগামী সপ্তাহে। যদি সেই এপিসোড দেখতে চাও তাহলে দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। এপিসোড আসা মাত্রই তোমাদের দেখতে পাওয়া যাবে। তাহলে এখনই এই ভিডিওটাকে অনেক বেশি লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য পিস আউট।